কোনো এক অজানা কারণে শহরের প্রায় সব মানুষ গায়েব হয়ে যায়। অলৌকিকভাবে যারা টিকে যায় তারা পৌঁছে যায় এক অদ্ভুত ভার্চুয়াল জগতে, যেখানে কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। সেখানে তাদের বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে খেলা লাগে জীবন মরণের গেম। তাস বা কার্ডের আদলে গেমগুলো ডিজাইন করা হয়। গেমে হারলে নিশ্চিত মৃত্যু, জিতলে বেঁচে থাকার আরেকটা সুযোগ। এভাবে একসময় ধারণা করা হয় গেম খেলে সবগুলো তাস কালেক্ট করলে হয়তো গেমটা শেষ হয়ে যাবে। তাই অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে অবশেষে নম্বর কার্ডগুলো কালেক্ট হয়ে যায়। কিন্তু তখনও বাকি থাকে ফেস কার্ড, অর্থাৎ জোকার, কুইন এবং কিং এর কার্ড। এ যাবৎ পর্যন্ত সার্ভাইভ করা মানুষগুলো কি ফেস কার্ডগুলো কালেক্ট করতে পারবে? আর কি বা ঘটবে গেমটা শেষ হয়ে গেলে? জানতে হলে আসুন শুনে আসি অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিরিজের সিজন 2 এর এক্সপ্লেনেশন। প্রতিদিনের মতো ব্যস্ততম স্বাভাবিক টোকিও শহর। হঠাৎ আকাশে আতশবাজির মতো কিছু দেখা যায়। এরপরই অবিশ্বাস্যভাবে শহরের প্রায় সব মানুষ গায়েব হয়ে যায়। 3 বেস্ট ফ্রেন্ড অ্যারিসু, কারুগে এবং ছোটা বাইরে বেরিয়ে দেখে কোথাও কেউ নেই। এরপরে তারা ঘটনাচক্রে একটা গেমের স্টেজে চলে যায় এবং জানতে পারে গেম না খেলে বেঁচে ফেরার উপায় নেই। এখানে বাঁচতে হলে একের পর এক গেম খেলতে হবে, আর প্রতিটা গেমে তাদেরকে একটা করে কার্ড বা তাস দেওয়া হয়। সেসব তাসের আলাদা আলাদা মিনিংও আছে। যেমন ক্লাব বা চিড়িয়া কার্ড হলে দলীয়ভাবে সলা পরামর্শ করে গেমটা খেলতে হবে। ডায়মন্ড হলে বুদ্ধি দিয়ে খেলতে হবে। স্পেডস পড়লে শারীরিক পাওয়ার দিয়ে খেলতে হবে এবং হার্টের কার্ড পড়লে একে অপরকে ধোঁকা এবং প্রতারণার মাধ্যমে গেমটা খেলতে হবে। তো এই নিয়ম ফলো করে তারা পার্টিসিপেট করতে থাকে। হাজার হাজার মানুষ গেমের চক্করে মারা যায়। এমনকি আরিসিও তার 2 প্রিয় বন্ধুকে জীবন থেকে হারিয়ে ফেলে। তবুও গেমের চক্রে তার বন্ধুত্ব হয় উসাগি, চিশিয়া এবং কুইনার সাথে। তারা আরও কিছু মানুষদের সাথে মিলে নাম্বার কার্ডের গেমগুলো কমপ্লিট করে ফেলে। এরপরে তারা পৌঁছে যায় নেক্সট স্টেজে। এখন তাদের সামনে আরও বড় গেমের স্টেজ অপেক্ষা করছে। অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের প্রথম স্টেজের গেমগুলো শেষ করার পরে অ্যারিসু, উসাগি, চিশিয়া এবং কুইনা জানতে পারে এই জীবন মরণের গেমের পেছনে মীরা নামের একজন গেম কন্ট্রোলার রয়েছে। মীরা ঘোষণা দেয় যেসব প্লেয়ারেরা কার্ডের নম্বর গেমগুলো কমপ্লিট করতে পেরেছে তারা সেকেন্ড স্টেজে পৌঁছে গেছে। খুব শীঘ্রই ফেস কার্ডগুলোর গেম শুরু হবে। তো এই ঘোষণার পরে শহর জুড়ে বিশাল বিশাল বিমানে কিং, কুইন এবং জোকারের কার্ডের প্রদর্শনী হতে দেখা যায়। আরিসু, উসাগি, চিশিয়া এবং কুইনা রাস্তায় বেরিয়ে এসে দেখে একটা বিল্ডিংয়ে লেখা আছে নেক্সট স্টেজ স্টার্ট। অথচ তারা 1 ঘন্টা অপেক্ষার পরেও গেমের কোনো ইঙ্গিতই দেখতে পায় না। তারা এই ব্যাপারে আলোচনা করছিল, তখন সেখানে বিচের লোকেরা চলে আসে। তাদের কাছেও সিগন্যাল পৌঁছে গিয়েছে যে নেক্সট স্টেজের গেম শুরু হতে যাচ্ছে, তাই তারা এখানে এসেছে। তারা কথা বলছিল, হঠাৎ তাদের ওপরে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। কে কোথায় থেকে গুলি চালাচ্ছে বুঝে ওঠার আগেই অনেকগুলো প্রাণের সমাপ্তি ঘটে যায়। বাকিরা প্রাণ ভয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে অ্যারিসু এবং বাকিরা কোনো রকমে লুকিয়ে পড়ে। এ সময় তারা আকাশে কিং অফ স্পেডসের কার্ডটার প্রদর্শনী দেখতে পায়। এতে তারা বুঝে যায় গেম অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এটা কিং অফ স্পেডসের কার্ডের গেম। এই জন্যই এটা তাদের জন্য এতটা কঠিন। তো কিছুক্ষণ পরে পরিবেশ ঠান্ডা হওয়ায় তারা বাইরে বেরিয়ে আসে। কাছাকাছি একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ওরা তাকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তখনই কালো আলখেল্লা পরা কেউ সেখানে চলে আসে। অ্যারিসু বলে এটাই হলো কিং অফ স্পেডস। সেই এতক্ষণ সবার ওপরে গুলি চালাচ্ছিল। কিং জায়গাটাতে এসে আবারও পাবলিকের ওপরে গুলি চালাতে শুরু করে। অ্যারিসু সবাইকে নিয়ে আবারও আড়ালে লুকিয়ে পড়ে। এ সময় আরেকটা গাড়ি নিয়ে আন এবং টাট্টা চলে আসে এবং ওদেরকে গাড়িতে উঠে বসতে বলে। যদিও বাকি 3 জন গাড়িতে উঠলেও চিশিয়া উঠতে ব্যর্থ হয়, তাই সে প্রাণ ভয়ে কোনো রকমে একটা বিল্ডিংয়ের দিকে পালিয়ে যায়। গাড়িতে ওঠার পরে আরিসু বলে কিং অফ স্পেডস একা আছে, এটা একটা শক্তির লড়াই, আর কিং অফ স্পেডস সবার চেয়ে শক্তিশালী। এই জন্যই এই গেমটা জিততে হলে তার সাথে লড়াই করতে হবে। আন বলে কিং অফ স্পেডস যখন সেখানে এসেছিল তখন আকাশে সেই কার্ডটার প্রদর্শনী হচ্ছিল, তার মানে এই পুরো শহরটাই গেম অ্যারেনা। আরিসুর মীরার বলা কথাগুলো মনে পড়ে। মীরা বলেছিল তারা সবাই মিলে খেলবে, তার মানে একই সময়ে কিং অফ স্পেডসের পাশাপাশি অন্য কোথাও জোকার এবং কুইনের গেমও চলছে। তারা এই গেমগুলো জিতে যদি ফেস কার্ডগুলো জিতে নিতে পারে তাহলে এই লেভেলটাও ক্লিয়ার হয়ে যাবে। তখন হয়তো আসল দুনিয়ায় ফেরত যেতে পারবে। আসল দুনিয়ায় ফিরে না গেলেও তাদের বেঁচে থাকার এটাই একমাত্র অপশন। যাই হোক, তারা ভেবেছিল সেফ জায়গায় চলে এসেছে, তাই আরামে গাড়ি চালাচ্ছিল। কিন্তু হঠাৎ গাড়ি নিয়ে কিং অফ স্পেডস তাদের ধাওয়া করে। কাছাকাছি এসে এসে অনবরত গুলি বর্ষণ শুরু করে। তখন টাট্টাকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে
আন সেখানে বসে বুলেট স্পিডে গাড়ি ছুটিয়ে দেয়, তবুও কিং তাদের পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে তারা অ্যাক্সিডেন্ট করে গাড়িটা উল্টে যায়। সৌভাগ্যক্রমে তাদের কোনো ক্ষতি হয় না, তবে কিং সেখানে চলে আসে এবং গুলি চালাতে শুরু করে। তারা কোনো রকমে প্রাণে বেঁচে একটা বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে, তবে বিল্ডিংয়ে ঢোকার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পরের দিন সকালে আরিসু ছাদে উঠে দেখে কিং অফ স্পেডসের কার্ডের ব্যানার বিমানে উড়ে বেড়াচ্ছে। এতে সে বুঝে যায় তারা এখানেও নিরাপদ না। সে নিচে গিয়ে ম্যাপ বের করে সবার সাথে আলোচনায় বসে। সে জানায় এই পুরো এলাকা কিং অফ স্পেডসের দখলে, এখানে থাকতে হলে তার সাথে বাধ্য হয়ে গেম খেলা লাগবে। তবে তার হাত থেকে বাঁচার একটা উপায় আছে। তারা যদি অন্য কোনো গেমে অংশ নেয় তাহলে কিং অফ স্পেডস সেই গেমে গিয়ে নাক গলাবে না, কারণ এক গেমের মাস্টার অন্য মাস্টারের গেমে গিয়ে নাক গলানোর নিয়ম নেই। অ্যারিসু একটা জায়গা মার্ক করে বলে তারা ওই দিকটাতে গিয়ে চেষ্টা করবে। কিং অফ স্পেডস সবচেয়ে শক্তিশালী কার্ড, তাই আপাতত তারা কিং অফ ক্লাবস বা চিরিয়ার কে কার্ডের গেমটা দিয়ে এই লেভেলের খেলা শুরু করবে। কিং অফ ক্লাবস কার্ডটা তুলনামূলক কম শক্তিশালী, তাই এই গেমে তাদের সার্ভাইভ করার চান্স থাকবে এবং এই লেভেলের গেমগুলোর ব্যাপারেও ধারণা পাবে। তো এরপরে তারা মার্ক করার প্লেসে চলে যায় এবং সেখানে কিং অফ ক্লাবসের কার্ড ঝুলতে দেখতে পায়। সেখানে একটা টেবিলে 4টা ব্রেসলেট রাখা ছিল, তবে রুলসে লেখা ছিল এই গেমটা খেলতে 5 জন প্লেয়ার লাগবে। তারা প্রথমে বুঝতে পারে না আরেকটা ব্রেসলেট তাহলে গেল কই। তখন পেছন থেকে নিরাগী এসে বলে 5 নম্বর প্লেয়ার আমি। নিরাগী এখনও বেঁচে আছে দেখে সবাই বিস্মিত হয়ে যায়। নিরাগী অসম্ভব রকমের বজ্জাত, তার সাথে টিম বানিয়ে কারোরই খেলার ইচ্ছে ছিল না। তবুও পরিস্থিতি বিবেচনায় তারা খেলতে বাধ্য হয়। তারা হাতে ব্রেসলেট পরে নিতেই গেম অ্যারেনার গেট খুলে যায়। তারা ভেতরে ঢুকে দেখে সম্পূর্ণ নগ্ন একজন লোক বেরিয়ে আসছে। লোকটা নিজের পরিচয় দিয়ে বলে আমি হলাম কিং অফ ক্লাবস ওরফে কিউমা। তার সাথে কিংয়ের পক্ষের বাকি প্লেয়ারেরও বেরিয়ে আসে। কিং অফ ক্লাবস বা কিউমা তাদের সাথেও পরিচয় করিয়ে দেয়। তার টিমের বাকি প্লেয়ারেরা হলো সিতারা, উটা, মাকি এবং গোকেন। কিউমাকে নগ্ন দেখে ওরা বেশ বিব্রত বোধ করছিল। তারা কিউমাকে একটা প্যান্ট পরে নিতে বলে, কিন্তু কিউমা জানায় সে প্রাকৃতিক রূপে থাকতেই পছন্দ করে। অ্যারিসু জিজ্ঞেস করে আপনারা কারা? কিউমা জানায় তারা এখানকার রেসিডেন্ট, মানে তারা এখানকারই নাগরিক। আর এখন এই দুই পক্ষের মধ্যে গেমটা খেলা হবে। গেমে যে দল হারবে তারা মারা যাবে, আর তাদের এবারের গেমের নাম অসমোসিস। গেমটা খেলার জন্য 2 ঘন্টা সময় পাওয়া যাবে। কিউমা তাদের গেমের রুলসগুলো জানিয়ে দেয়। এই গেমে কে কতগুলো পয়েন্ট অর্জন করছে তার উপরে নির্ভর করে গেমের ফলাফল হবে। খেলার শুরুতে প্রত্যেক টিমকে 10,000 পয়েন্ট এমনিতেই দেওয়া হবে। এই 10,000 পয়েন্ট নিজ টিমের প্লেয়ারেরা ভাগ করে নেবে। তারা ইচ্ছে মতো পয়েন্ট ভাগাভাগি করে নিতে পারবে, তবে একজনের কাছে সর্বনিম্ন 100 পয়েন্ট থাকাই লাগবে। এই পয়েন্ট ভাগাভাগির উপরে গেমের পজিশন অনেকটাই নির্ভর করবে। তো খেলা শুরুর পরে পয়েন্ট কালেক্ট করার 3টা অপশন আছে, ব্যাটেল বা লড়াই, আইটেম এবং বেস বা ঘাঁটি। ব্যাটেলের পয়েন্ট অর্জন করতে হলে বিপক্ষ দলের প্লেয়ারকে জাস্ট টাচ করলেই হবে। মানে ব্যাপারটা হলো ধরেন আরিসুর কাছে 2000 পয়েন্ট আছে, আবার কিউমার কাছেও 2000 পয়েন্ট আছে। এখন কিউমা যদি আরিসুকে টাচ করে তাহলে আরিসুর 500 পয়েন্ট মাইনাস হয়ে যাবে আর কিউমার 500 পয়েন্ট প্লাস হয়ে যাবে। তবে এখানে একটা কাহিনী আছে, এই পয়েন্ট শুধুমাত্র সেই পাবে যার অপরজনের চেয়ে বেশি পয়েন্ট আছে। মানে ধরেন আরিসুর কাছে 2000 পয়েন্ট আছে, অথচ কিউমা তাকে টাচ করার সময়ে কিউমার পয়েন্ট ছিল 1500। সেক্ষেত্রে কিন্তু কিউমার পয়েন্ট প্লাস হবার বদলে আরও 500 পয়েন্ট মাইনাস হয়ে যাবে এবং সেই পয়েন্টটা আরিসু পেয়ে যাবে। ব্যাটেলের আরও একটা রুলস আছে, সেটা হলো ইচ্ছে করলে একই টিমের 2 জন প্লেয়ার মিলে ব্যাটেলে অংশ নিতে পারবে। যেমন ধরেন কিউমার কাছে 3000 পয়েন্ট আছে, অথচ আরিসুর কাছে 2000 পয়েন্ট। তার মানে তো আরিসুর পয়েন্ট কিউমার চেয়ে কম আছে। এখন যদি উসাগির কাছে 2000 পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আরিসু উসাগির হাত ধরলে দুজনে মিলে তাদের পয়েন্ট 4000 হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের সম্মিলিত পয়েন্ট কিউমার চেয়ে বেশি হয়ে যাবে। এ সময় যদি তারা একসাথে কিউমাকে টাচ করে তাহলে কিউমার 500 পয়েন্ট মাইনাস হয়ে যাবে এবং আরিসু এবং উসাগি প্রত্যেকে 250-250 করে 500 পয়েন্ট পেয়ে যাবে। তাদের কার কাছে কত পয়েন্ট আছে সেটা নিজেদের হাতের ব্রেসলেটে দেখা যাবে, আর 2 দলের সম্মিলিত পয়েন্টগুলো লিডার বোর্ডে দেখা যাবে। যদিও কেউই অন্য দলের ব্যক্তিগত পয়েন্ট দেখতে পাবে না। আর আরেকটা ব্যাপার হলো ব্যক্তিগতভাবে সংগ্রহ করা পয়েন্টগুলো কিন্তু দলীয় পয়েন্টের খাতায় যোগ হবে। এভাবে যে দলের পয়েন্ট যত বেশি হবে
তারাই জিতবে। যাই হোক, এই গেমে পয়েন্ট অর্জনের সেকেন্ড উপায় হলো আইটেম। এই গেম অ্যারেনাতে অনেকগুলো কন্টেইনার আছে, আর এসব কন্টেইনারের ভেতরে 6টা আইটেম লুকোনো আছে। এই আইটেমগুলো খুঁজে বের করে টাচ করলে এক্সট্রা বোনাস পয়েন্ট পাওয়া যাবে। আর গেমের পয়েন্ট অর্জনের থার্ড উপায় হলো বেস। গেম অ্যারেনার দুই পাশে তাদের উভয় টিমের একটা নির্দিষ্ট বেস থাকবে। এই বেসটা হলো একটা খুঁটি। এই বেসটাই কিন্তু গেমের মোড় ঘুরিয়ে দিতে পারে। অপর টিমের কোনো প্লেয়ার যদি এসে খুঁটিতে টাচ করে তাহলে সে এক চান্সে 10,000 পয়েন্ট এক্সট্রা পেয়ে যাবে। এই জন্য প্রত্যেক দলকেই নিজেদের বেসে একজন করে পাহারাদারকে রাখতে হবে, যাতে অপর টিমের কেউ এসে খুঁটিতে টাচ করতে না পারে। কারণ খুঁটিতে টাচ করা মানেই বলা যায় হার অনেকটাই নিশ্চিত, কারণ এই 10,000 পয়েন্টের গ্যাপ পূরণ করা প্রায় অসম্ভব। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি কেউ নিজেদের খুঁটি টাচ করে দাঁড়িয়ে থাকে তাহলে তার পয়েন্ট ইনফিনিটি লেভেলে পৌঁছে যাবে। মানে ধরেন কিউমা তাদের নিজস্ব খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, এক্ষেত্রে তার পয়েন্ট ইনফিনিটি লেভেলে থাকবে। এ সময় আরিসু যদি কিউমার খুঁটিটা টাচ করতে যায় আর কোনোভাবে কিউমা খুঁটি টাচ করা থাকা অবস্থায় আরিসুকে টাচ করে দেয়, তাহলে আরিসু 10,000 পয়েন্ট হারাবে আর কিউমা 10,000 পয়েন্ট পেয়ে যাবে। আর 10,000 পয়েন্ট হারিয়ে যদি সেই প্লেয়ারের ব্যক্তিগত পয়েন্ট 0 হয়ে যায় তাহলে সে মারা যাবে। মানে কেউ তখনই বিপক্ষ দলের খুঁটি সেফলি টাচ করতে পারবে যখন খুঁটির কাছে কেউ থাকবে না, না হলে নিজের মরার আশঙ্কাও থেকেই যায়। তবে এই গেমের আরেকটা গুরুত্বপূর্ণ রুলস আছে। কেউ ব্যাটেল গেম থেকে মানে অপর টিমের প্লেয়ারকে টাচ করে যদি পয়েন্ট জেতে তাহলে কিন্তু সে সাথে সাথে আরেকজন প্লেয়ারকে টাচ করে পয়েন্ট অর্জন করতে পারবে না। তাকে ব্যাটেল গেমে জেতার পরে নিজেদের বেসে ফিরে এসে খুঁটিতে টাচ করতে হবে, এতে সে আবারও ব্যাটেল গেমের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু সেটা না করে যদি কেউ আবারও অন্য কোনো প্লেয়ারকে টাচ করে তাহলে দুজনেই ব্রেসলেটের ইলেকট্রিসিটি পাওয়ারে মারাত্মক শক খাবে, এতে সে সেন্সলেসও হয়ে যেতে পারে। যাই হোক, এই ছিল গেমের নিয়মকানুন। কিউমা নিয়মকানুন জানিয়ে যাবার পরে গেমটা স্টার্ট হয়ে যায়। অ্যারিসুর টিম নিজেদের ভেতরে 10,000 পয়েন্ট ভাগাভাগি করে নেয়। উসাগি নেয় 300 পয়েন্ট, কুইনা নেয় 300 পয়েন্ট, অ্যারিসু নেয় 4,600 পয়েন্ট, নিরাগি নেয় 4,700 পয়েন্ট এবং বাকি 100 পয়েন্ট টাটাকে দেওয়া হয়। পাশাপাশি টাটাকে বেসের পাহাড়ে রেখে বাকিরা খেলার জন্য বেরিয়ে পড়ে। উসাগি আর নিরাগি ব্যাটেলের জন্য যায় আর অ্যারিসু এবং কুইনা কন্টেনারগুলোর ভেতরে আইটেমগুলো খুঁজতে যায়। প্রথমে কুইনা একটা আইটেম পেয়ে যায় এবং সেটা টাচ করে এক্সট্রা 2,000 পয়েন্ট বোনাস পেয়ে যায়। এতে তারা খুব খুশি হয়ে কন্টেনার থেকে বেরিয়ে আসে। তখনই দেখে বাইরে কিউমা দাঁড়িয়ে হাসছে। অ্যারিসু আর কুইনা একটু বিচলিত হয়ে পড়ে। তারা ভেবেছিল কিউমা যেহেতু টিম লিডার তাই ওর কাছে সবচেয়ে বেশি পয়েন্ট আছে, এই জন্য অ্যারিসু আর কুইনা একে অপরের হাত ধরে যাতে দুজনের সম্মিলিত পয়েন্ট কিউমার চেয়ে বেশি হয়। তবে কিউমা অ্যারিসুকে বোঝায় সে ভুল পথে এগোচ্ছে, তার চিন্তাধারা বদলাতে হবে। সে যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাহলে গেমটাও হেরে যাবে। কিউমার কথায় প্রভাবিত হয়ে অ্যারিসু কুইনার হাত ছেড়ে দেয়। এরপরে সে কিউমাকে ব্যাটেলের জন্য আহ্বান জানায়। কিউমাও রাজি হয়ে অ্যারিসুর হাত ধরে। তবে কিউমা তার টিমমেটদের সাথে 10,000 পয়েন্ট সমানভাবে ভাগ করে নিয়েছিল, তাই তার ভাগে ছিল 2,000 পয়েন্ট। অপরদিকে অ্যারিসুর হাতে ছিল 4,600 পয়েন্ট, তাই অ্যারিসুর পয়েন্ট বেশি থাকায় সে 500 পয়েন্ট জিতে নেয় এবং কিউমার 500 পয়েন্ট কমে যায়। অ্যারিসু অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা সবাই সমানভাবে পয়েন্ট নিয়েছো? এ সময় কিউমা একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর কথা বলে, তারা এক টিম হয়ে খেলছে, তাই বাঁচতে হলে তারা একসাথে বাঁচবে আর মরতে হলেও একসাথে মরবে। এদিকে উসাগি আর নিরাগিও ব্যাটেল গেমে জিতে যায়। পাশাপাশি কুইনাও কিছু পয়েন্ট সংগ্রহ করে। এরপরে তারা সবাই বেসে এসে খুঁটিতে টাচ করে নিজেদের পয়েন্ট রিলিজ করে। তারপরে দেখা যায় অ্যারিসুর টিমের পয়েন্ট হয়েছে 13,500, অপরদিকে কিং অফ ক্লাবস টিমের পয়েন্ট হয়েছে 8,500। অর্থাৎ অ্যারিসুর টিম এই মুহূর্তে 5,000 পয়েন্ট এগিয়ে আছে। এই জন্য কিং অফ ক্লাবস টিম একটা ট্রিক্স খাটায়। আরিসুরা যখন বেরিয়ে গিয়ে আইটেমের পয়েন্টগুলো কালেক্ট করে বেড়াচ্ছিল তখন কিউমা সিতারা, মাকি এবং গোগেনকে নিয়ে অ্যারিসুদের বেসে চলে আসে। টাট্টা এদের চারজনকে দেখে খুবই ঘাবড়ে যায়। সে দ্রুত খুঁটিটা টাচ করে দাঁড়িয়ে যায় যাতে তার পয়েন্ট ইনফিনিটি হয়ে যায়। এখন কেউ খুঁটি টাচ করতে গেলে টাট্টা তাকে টাচ করবে, ফলে তার টিম 10,000 পয়েন্ট জিতে যাবে। কিন্তু ওদের প্ল্যান ছিল ভিন্ন। খুঁটিটা টাচ করার জন্য ওরা চারজনে একসাথে ছুটে যায়। এতে কিউমা, মাকি এবং গোকেন 3 সাইড থেকে খুঁটিতে টাচ করায় তাদের 30,000 পয়েন্ট বেড়ে যায়। তবে টাট্টা তার এক হাত দিয়ে সিতারাকে আটকে দেয়, ফলে 10,000 পয়েন্ট অ্যারিসুর টিম পেয়ে যায়। এতে প্লাস মাইনাস করে কিং অফ ক্লাবসের পয়েন্ট দাঁড়ায় 28,500 এবং অ্যারিসুর টিমের পয়েন্ট দাঁড়ায় 24,500। অর্থাৎ কিং অফ ক্লাবস তাদের চেয়ে 4,000 পয়েন্ট এগিয়ে যায়।
তবে এখানে আরেকটা ঘটনা ঘটে যায়। খুঁটি টাচ করা অবস্থায় টাট্টা সিতারাকে টাচ করায় সিতারার পয়েন্ট 0 হয়ে যায়। আর এই গেমে কারো পয়েন্ট 0 হওয়া মানেই সে গেম থেকে বাদ পড়ে যাবে, আর বাদ পড়ার মানেই হলো মৃত্যু। তাই একটা লেজার এসে সিতারাকে মেরে ফেলে। আরিসুরা বেজে ফিরে এসে আফসোস করতে থাকে, তারা এত বড় ভুল কিভাবে করলো। তারা পয়েন্ট সংগ্রহের দিকে এত বেশি আগ্রহী ছিল যে নিজেদের বেসের কথা ভুলেই গিয়েছিল। কিং অফ ক্লাবসের 3 সদস্য তাদের খুঁটি ছুঁয়েছে, তার মানে ওদের এক একজনের কাছে এখন 10,000 পয়েন্ট আছে। তাই তারা ওদের সাথে আর ব্যাটেল গেমে পেরে উঠবে না। তাই আরিসু সবাইকে আইটেমগুলো খুঁজে বের করতে বলে। আইটেমের মাধ্যমে হয়তো তারা ড্যামেজ কন্ট্রোল করতে পারবে, কিন্তু কিং অফ ক্লাবসের প্লেয়ারেরাও আইটেম খুঁজে বেড়াচ্ছিল। এছাড়া তারা সামনে অ্যারিসুর টিমের যাকেই পাচ্ছিল তাকেই টাচ করে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নিচ্ছিল। এমনকি তারা সবচেয়ে দামি যে আইটেম সেটাও সংগ্রহ করে নেয়। ফলে কিং অফ ক্লাবস আরিসুদের চেয়ে 12,000 পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায়। এবার অ্যারিসুর টিম বেশ বেকায়দায় পড়ে যায়। শেষ পর্যন্ত অ্যারিসু রিস্কি সিদ্ধান্তটাই নেয়, সে কিং অফ ক্লাবসের বেজে অ্যাটাক করবে। তো তারা কিং অফ ক্লাবসের বেজে চলে যায়। প্রথমে উসাগির প্রলোভন দেখিয়ে কিংয়ের টিমের মাকিকে সরিয়ে নিয়ে যায়। মাকি উত্তেজিত হয়ে উসাগিকে তাড়া করে সেখান থেকে দূরে চলে যায়। কিউমা বুঝে যায় অ্যারিসুর প্ল্যান কি, তাই সে গোকেন এবং উটা খুঁটিতে টাচ করে দাঁড়িয়ে পড়ে। তখন অ্যারিসু আর কুইনা দুই পাশ থেকে ছুটে গিয়ে খুঁটির আশেপাশে ট্যাকেল দিতে থাকে। এই সময় অ্যারিসু একটা ট্রিক্স খাটায়। লাস্ট টাইম কিউমার সাথে ব্যাটেলের পরে সে নিজের বেসে গিয়ে নিজেকে রিলিজ করেনি, তাই সে তখনও ইনঅ্যাক্টিভ বা কমিশন অবস্থায় ছিল। নিয়ম অনুযায়ী এই সময় কেউ যদি আরেকজনকে টাচ করে তাহলে দুজনেই শক খাবে। এই জন্য অ্যারিসু কিউমাকে টাচ করতেই দুজনেই ছিটকে পড়ে যায়। ঠিক ওই সময়ে আড়াল থেকে বেরিয়ে এসে নিরাগী খুঁটিতে টাচ করে দেয়। ফলে তাদের পয়েন্ট আবারও 10,000 বেড়ে যায়, আর কিং অফ ক্লাবসের পয়েন্ট 10,000 কমে যায়। এতে তাদের দুই টিমের ব্যবধান থাকে 2,000 পয়েন্টের। তখন সুযোগ বুঝে এবার কুইনা খুঁটিটা টাচ করার চেষ্টা করে, কিন্তু গোকেন কুইনাকে লাথি দিয়ে সরিয়ে দেয়। ফলে টাচ হয়ে যাওয়ায় আবারও আরিসুর টিমের 500 পয়েন্ট মাইনাস হয়ে যায় এবং সেই পয়েন্টগুলো কিংয়ের টিম পেয়ে যায়। ফলে 3,000 পয়েন্টের ব্যবধান হয়ে যায়। ততক্ষণে খেলা শেষ হতে আর মাত্র 20 মিনিট সময় বাকি। এই 20 মিনিটের মধ্যে 3,000 পয়েন্টের ব্যবধান কমাতে না পারলে আরিসুর টিম হেরে যাবে। প্রথমে তারা প্রচণ্ড হতাশ হয়ে পড়ে, কারো ভেতরে আর বেঁচে থাকার কোনো আশা ছিল না। তবে উসাগি হাল ছেড়ে দেয় না, সে কন্টেনারগুলোতে আইটেম খুঁজতে শুরু করে। অবশেষে সে একটা আইটেম খুঁজে পায় এবং সেটা টাচ করতেই আরও 2500 পয়েন্ট বোনাস পেয়ে যায়। ফলে আর মাত্র 500 পয়েন্টের গ্যাপ বাকি থাকে। এটা দেখে আরিসুও নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেয়ে যায়। সে গেমটা জেতার উপায় খুঁজতে শুরু করে। এদিকে নিরাগী ধরে নিয়েছিল সে বাঁচবে না, এই জন্য তার ভেতরে শয়তানি জেগে ওঠে। সে উসাগিকে ভোগ করার জন্য তাকে আটকায়। উসাগি সম্মতি না দিলে সে উসাগিকে রাস্তার ওপরে মাথা ঠেসে ধরে। এতে উসাগি সেন্সলেস হয়ে যায়। তবে অ্যারিসু সঠিক সময়ে উপস্থিত হয়ে নিরাগীকে মেরে উসাগিকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় সে শুনতে পায় জোরে শব্দ হচ্ছে, তাই সে এগিয়ে গিয়ে দেখে টাট্টা একটা কন্টেনারের দরজার মাঝে হাত রেখে আরেকটা দরজা দিয়ে নিজের হাতে আঘাত করছে। অ্যারিসু ছুটে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলে সে জানায় তার মাথায় একটা প্ল্যান এসেছে। তার ব্রেসলেটে এখন 10,100 পয়েন্ট আছে। তাই অ্যারিসু যদি টাট্টার ব্রেসলেটটা পকেটে লুকিয়ে রাখে তাহলে টাট্টা এবং অ্যারিসুর পয়েন্টের সম্মিলিতভাবে কিং অফ ক্লাবসের যে কারো পয়েন্টের চেয়ে বেশি হয়ে যাবে। তখন অ্যারিসু ব্যাটেলের মাধ্যমে পয়েন্ট কালেক্ট করতে পারবে। এই মুহূর্তে তাদের জেতার জন্য এটাই লাস্ট চান্স। তাই টাট্টা নিজের হাত কেটে ব্রেসলেটটা বের করতে চাইছিল। অ্যারিসু এতে বাধা দেয়, কিন্তু টাট্টা অ্যারিসুকে কনভিন্স করে এটা না করলে তারা সবাই মারা যাবে। তাই বাধ্য হয়ে অ্যারিসু তার কথা মেনে নেয়। এরপরে হাতটা কবজি পর্যন্ত কেটে ফেলে টাট্টা ব্রেসলেটটা বের করে অ্যারিসুকে দেয়। অবশ্য এতে টাট্টার কোনো অনুশোচনা নেই, কারণ আগে সে একজন মেকানিক ছিল। কাজের সময়ে তার অসাবধানতার কারণে তার এক বন্ধুর ওপরে গাড়ি চাপা পড়ে। এতে তার বন্ধুর একটা হাত অকেজো হয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে টাট্টা খুব অপরাধবোধে ভুগত। তবে আজ সে অপরাধবোধ থেকে নিস্তার পেয়ে গেল। যাই হোক, এদিকে কিং অফ ক্লাবসের টিম ভাবে তারা জিতে গেছে, অ্যারিসুর টিম আর মুভ অন করতে পারবে না। তাই কিউমা সাগরের ধারে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল। তখন অ্যারিসু কিউমার কাছে যায়। প্রথমে সে কিউমার কাছে কৃতজ্ঞতা জানায়। এই গেম চলাকালীন অ্যারিসু কিউমার কাছে অনেক কিছুই শিখতে পেরেছে। কিউমার ছোট ছোট টিপস না পেলে অ্যারিসু এই পর্যন্ত পৌঁছাতে পারত না। কিন্তু তারা এখন গেমের স্টেজে আছে, তাই বাধ্য হয়ে অ্যারিসুকে নীতিহীন কাজ করা লাগে। সে কিউমাকে প্রথমে ইমোশনাল করে দেয়
এরপরে তার সাথে লাস্টবারের মতো হাত মেলাতে চায়। কিউমা ভাবে অ্যারিসুর কাছে যা পয়েন্ট আছে তার কাছে এর চেয়েও আরো অনেক বেশি পয়েন্ট আছে, তাই অ্যারিসুর সাথে হাত মিলালে সে আরো পয়েন্ট পেয়ে যাবে। এই জন্য সে অ্যারিসুর সাথে হাত মেলায়, আর এতেই চমক ঘটে যায়। যেহেতু অ্যারিসুর পকেটে টাট্টার ব্রেসলেটটা ছিল, তাই তার কাছে দুজনের সম্মিলিত পয়েন্ট ছিল, যেটা কিউমার পয়েন্টের চেয়ে বেশি হয়ে যায়। ফলে কিং অফ ক্লাবসের 500 পয়েন্ট মাইনাস হয়ে অ্যারিসুদের টিমে সেই 500 পয়েন্ট অ্যাড হয়ে যায়। এতে মোটের ওপরে অ্যারিসুরা 500 পয়েন্টে এগিয়ে যায়। কিউমা বুঝতে পারে ইমোশনের সুযোগ নিয়ে অ্যারিসু তাকে হারিয়ে দিয়েছে, তবে তার ভেতরে কোনো আফসোস ছিল না, বরং আরও খুশি হচ্ছিল, কারণ একটু আগে তার বন্ধু সীতারা নিজেকে স্যাক্রিফাইস করেছে। কিউমার টিমটা ছিল যে কোনো টিমের চেয়ে অনেক বেশি আদর্শে ভরপুর। কোনো ভুলের জন্য তারা কেউ কাউকে দায়ী করত না, বরং তারা একসাথে যে কোনো সমস্যা মোকাবেলা করত। অ্যারিসুরে ধোকার জন্য কিউমা তাকে একটুও দোষারোপ করে না। অ্যারিসু বলে সে চায় না কিউমা মারা যাক, কিন্তু কিউমা জানায় এটাই গেমের রুলস, যে টিম হারবে তাদের মরতেই হবে। অ্যারিসু জিজ্ঞেস করে সবগুলো গেম কমপ্লিট করলে সে আসল দুনিয়ায় ফিরতে পারবে কিনা। কিউমা জানায় যদি অ্যারিসুর মনে হয় সে ফিরতে পারবে তাহলে এটাই সত্যি। অ্যারিসু কিউমার কথার অর্থ বুঝতে পারে না। কিউমা বলে কথার অর্থ বুঝতে হলে অ্যারিসুকে সবগুলো গেম খেলতে হবে। তো এরপরে কিং অফ ক্লাবসের সবাই হাসি মুখে মরার জন্য রেডি হয়ে যায়। গেম ওভার হতেই লেজারের আঘাতে তারা মারা যায়। সেই সাথে কিং অফ ক্লাবসের ব্যানার যে বিমানে ঝোলানো ছিল সেই বিমানটাও ধ্বংস হয়ে যায়। গেম কমপ্লিট করে অ্যারিসু দ্রুত টাট্টার কাছে ছুটে যায়। টাট্টা অতিরিক্ত রক্তক্ষরণে মুমূর্ষু অবস্থায় ছিল। বেঁচে থাকতে কেউ টাট্টার কর্মকাণ্ডকে গুরুত্ব দিত না, সবাই ভাবত সে অকর্মণ্য। তাই মৃত্যুর আগে একটা ভালো কাজ করতে পেরে টাট্টা খুব খুশি ছিল। লাইফে কোনো রকম অনুশোচনা না রেখে টাট্টা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে কাছে একটা জায়গায় সম্মানের সাথে টাট্টার লাশটাকে দাফন করা হয়। এদিকে চিশিয়া অন্য একটা গেম প্লেসে গিয়ে আলাদা একটা গেমে পার্টিসিপেট করেছিল। এটা জ্যাক অফ হার্ট কার্ডের গেম। গেমের নাম প্রিজন সেল বা জেলখানা। এই গেমে প্রত্যেক পার্টিসিপেন্টের গলায় একটা করে বেল্ট পরতে দেওয়া হয়। প্রতিটা বেল্টের ডিসপ্লেতে একটা করে কার্ডের উল্লেখ আছে, সেটা হতে পারে হার্ট, ক্লাব, ডায়মন্ড অথবা স্পেড। পার্টিসিপেন্টদের কাজ হলো নিজেদের সেলে ফিরে গিয়ে অথরিটিকে তার বেল্টে কোন কার্ড আছে সেটা বলা। জাস্ট সঠিক কার্ডটা বলতে পারলেই সে জিতে যাবে। তবে সমস্যাটা হলো ঘাড়ের পেছনের দিকে ডিসপ্লেটা আছে, তাই নিজের বেল্টে কোন কার্ডের উল্লেখ আছে সেটা নিজে দেখা যাবে না। আবার আয়নার সাহায্যও নেওয়া যাবে না, তবে চাইলে অন্য কারো হেল্প নেওয়া যাবে। ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আমার বেল্টে কোন কার্ড আছে, আপনি আমাকে জানিয়ে দিলেন আমার বেল্টে হার্ট কার্ড আছে, তখন আমি ইজিলি জেনে গেলাম। কিন্তু আপনি যদি আমার সাথে প্রতারণা করে বলেন এটা ডায়মন্ড কার্ড, তখন যদি আমি আপনাকে বিশ্বাস করে ডায়মন্ড কার্ডকেই সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমি মারা যাব। তো এই গেমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো জ্যাক অফ হার্টস নিজে প্লেয়ার সেজে এই গেমে পার্টিসিপেট করেছে। যতক্ষণ না জ্যাক অফ হার্ট ভুল উত্তর দিয়ে মারা যাচ্ছে ততক্ষণ এই গেম চলতেই থাকবে। তবে গেমের এক একটা রাউন্ড শেষ করার জন্য 1 ঘন্টা সময় পাওয়া যাবে। 1 ঘন্টার ভেতরে যারা সঠিক উত্তর দিতে পারবে না তারা বেল্টে থাকা বোমা ব্লাস্ট করে মারা যাবে। এছাড়া প্রতি 1 ঘন্টা পর পর মানে প্রতিটা নতুন রাউন্ডে তাদের কার্ড চেঞ্জ হয়ে যাবে। তখন আবারও কারো কাছ থেকে কার্ডের ব্যাপারে জেনে নিয়ে উত্তর দিতে হবে। তো 1 ঘন্টার টাইমার অন হয়ে গেমটা শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডে কয়েকজন মিলে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যায়। তারা একে অপরের কার্ডের সিম্বল বলে দিয়ে সবাই সবাইকে হেল্প করে। ফলে এই রাউন্ডে সবাই বেঁচে যায়। কিন্তু এভাবে চলতে থাকলে তো তারা আজীবন এই গেমের ফাঁদেই আটকে থাকবে। তারা একে অপরকে প্রতারণা করলে তবেই প্লেয়ারেরা মারা যাবে, তখন জ্যাক অফ হার্টের মরার চান্স থাকবে। তো সেকেন্ড রাউন্ডে একজন পাতিনেটা টাইপের লোক নিরীহ একটা ছেলেকে মারধর করে নিজের কার্ডের সিম্বল জানতে চাইছিল। প্রথম রাউন্ডেও সে ছেলেটাকে টর্চার করেছিল। এই জন্য একজন এগিয়ে গিয়ে ছেলেটাকে কানে কানে বলে সেই জন্য ওর কার্ডের সিম্বল ভুল বলে দেয়। তো ছেলেটাও সেটাই করে। ফলে গুন্ডাটা সেকেন্ড রাউন্ডে মারা যায়। আর ঠিক এরপর থেকেই প্রতারণার পর্ব শুরু হয়। প্রতি রাউন্ডেই একজন না একজনকে টার্গেট করা হয় এবং তাকে ভুল কার্ডের সিম্বল বলা হয়। ফলে সে মারা যায়। এভাবে পরবর্তী কয়েক রাউন্ডে অধিকাংশই মারা যায়। এদিকে চিশিয়া কিন্তু প্রথম রাউন্ড থেকে শুরু করে শুধুমাত্র সবার ওপরে নজর রেখে চলেছে। সে সবাইকে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করছিল এদের মধ্যে কে আসল জ্যাক অফ হার্ট। চিশিয়া প্লেয়ারদের ভেতরে একজন ভদ্র ছেলেকেও পেয়েছিল। তাকে পটিয়ে পটিয়ে সে নিজের কার্ডগুলোর সঠিক সিম্বল জেনে নিচ্ছিল।
কিন্তু প্রতারণা আর ধোকার এই সমারোহ ছেলেটি সহ্য করতে পারছিল না। তাই 11তম রাউন্ডে গিয়ে ছেলেটা হতাশায় কোনো কার্ডই বলে না। ফলে সময় শেষ হওয়ায় সে মারা যায়। ছেলেটা মরে গিয়ে অবশ্য চিশিয়া একটু বেকায়দায় পড়ে যায়। এতক্ষণ ছেলেটার বদৌলতে সে টিকে ছিল, এখন সে মরে গিয়ে তার জন্য খেলাটা টাফ হয়ে গেল। এখনও যারা টিকে আছে ওদের বিশ্বাস করা খুবই রিস্কি। এরা চিশিয়াকে হেল্প করবে সেই চান্স নাই বললেই চলে। যাই হোক, আপাতত আর 5 জন প্লেয়ারই শুধু বাকি ছিল। এই গেমটা শেষ হবার যেহেতু কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না, তাই এই গেম অ্যারেনাতেই খাবার দাবারের ব্যবস্থা করা আছে। চিশিয়া গেম অ্যারেনার গ্রোসারি শপে একটা ছেলেকে টার্গেট করে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। এই ছেলেটার নাম মাতসুশিতা। তবে মাতসুশিতার অলরেডি একজন পার্টনার ছিল, যার সাথে সে সমঝোতা করে গেমটা চালিয়ে যাচ্ছিল। চিশিয়া মাতসুশিতাকে বোঝায় তার পার্টনার আসল দুনিয়ায় একজন সিরিয়াল কিলার ছিল। সে পত্রিকায় দেখেছিল ওই লোকটার নাম সুনাতো ব্যান্ডা। ব্যান্ডা যেহেতু সিরিয়াল কিলার ছিল, তাই চিশিয়া এই ছেলেটাকে ব্যান্ডার সঙ্গ ছাড়তে বলছিল। পাশাপাশি তাকে কনভিন্স করার চেষ্টা করে ব্যান্ডাই হয়তো জ্যাক অফ হার্ট। এরপরে চিশিয়া মাতসুশিতাকে তার কার্ডের সঠিক সিম্বলটা বলে দেয় এবং রিকোয়েস্ট করে সে যেন চিশিয়ার সিম্বলটাও বলে দেয়। মাতসুশিতা জানায় চিশিয়ার কার্ড হার্ট, যদিও চিশিয়ার কার্ড ছিল ডায়মন্ড। অর্থাৎ মাতসুশিতা চিশিয়াকে মিথ্যা বলেছিল। মাতসুশিতা বাইরে বের হতেই ব্যান্ডা তাকে আটকে জিজ্ঞেস করে চিশিয়া তাকে কি বলেছে। মাতসুশিতা আসল কথা না জানিয়ে বলে তার সন্দেহ চিশিয়াই জ্যাক অফ হার্ট। তবে সে ব্যান্ডাকে সিউরিটি দেয় চিশিয়া এই রাউন্ডে মারা যাবে, কারণ সে চিশিয়াকে ভুল কার্ডের সিম্বল বলেছে। এই রাউন্ডে এরা 3 জন বাদে একজোড়া কাপল টিকে ছিল। এরা দুজনের প্রথম থেকেই একে অপরকে হেল্প করে আসছে। প্রেমিক ইয়াবারও সন্দেহ ব্যান্ডাই জ্যাক অফ হার্ট, তাই সে প্রেমিকা কতককে এই ব্যাপারে সাবধান করে দেয়। তো একটু পরে কতক গ্রোসারি শপে খাবার নিতে ঢুকলে চিশিয়া এবার তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। সে কতককে বলে মাতসুশিতা তাকে কার্ডের সিম্বলটা বলেছে, কিন্তু মাতসুশিতাকে তার বিশ্বাস হচ্ছে না। তাই সে কতকর কাছে হেল্প চায়। এই জন্য সে প্রথমে কতককে জানিয়ে দেয় কতকর কার্ডের সিম্বল হার্ট। এর বিনিময়ে সে কতককে জিজ্ঞেস করে আমার সিম্বল ক্লাব, তাই না? তবে কতক কোনো উত্তর না দিয়ে চলে যায়। যদিও চিশিয়া কতকর এক্সপ্রেশনটাকে ভালো মতো পর্যবেক্ষণ করে এবং নিজের কার্ডের ব্যাপারে আন্দাজ করার চেষ্টা করে। কতক সব থেকে বেরিয়ে তার প্রেমিক ইয়াবার কাছে যায়। ইয়াবা তাকে সঠিক কার্ডের সিম্বল অর্থাৎ হার্টের কথাটাই বলে, কিন্তু কতকও তার সাথে প্রতারণা করে। ইয়াবার কার্ডের সিম্বল ছিল ক্লাব, অথচ কতক জানায় ডায়মন্ড। এদিকে মাতসুশিতা আর ব্যান্ডাও একে অপরের সিম্বল জানাজানি করে নেয়। ব্যান্ডা মাতসুশিতার সঠিক সিম্বল বলে দিলেও মাতসুশিতা ব্যান্ডাকে ভুল সিম্বল বলে দেয়। এরপরে যে যার মতো প্রিজন সেলে ঢুকে যায়। তারপরে টাইম শেষ হলে মাতসুশিতা সেলের বাইরে বেরিয়ে আসে এবং দেখে সে ছাড়া আর কেউ বের হয়নি। এতে সে ভাবে সে ছাড়া বাকি সবাই মারা গেছে। এই জন্য সে উচ্চস্বরে হাসতে শুরু করে। ঠিক তখনই চিশিয়া বেরিয়ে আসে এবং বলে আমি ঠিকই ধরেছিলাম, তুমি জ্যাক অফ হার্ট। চিশিয়া বেঁচে আসে দেখে সে খুব অবাক হয়। এ সময় ব্যান্ডা এবং ইয়াবাও বেরিয়ে আসে, যদিও কতকও মারা গিয়েছিল, কারণ সে ইয়াবার এবং চিশিয়ার বলা সঠিক সিম্বলটাকে বিশ্বাস করেনি। তো মাতসুশিতা যেহেতু ব্যান্ডাকে ভুল সিম্বল বলে দিয়েছিল, তাই তারও মারা যাবার কথা, কিন্তু সেও বেঁচে আসে দেখে মাতসুশিতা হকচকিয়ে যায়। আসলে এই রাউন্ডের গেম চলাকালীন ওয়াশরুমে গিয়ে ব্যান্ডা আর ইয়াবা নিজেদের ভেতরে দল বানিয়ে নিয়েছিল। ফলে তারা নিজেদের ভেতরে সঠিক সিম্বলটা জানাজানি করে নিয়েছিল। এই জন্য মাতসুশিতা এবং কতকর ধোকার পরেও তারা মরেনি। এখন প্রশ্ন হলো, মেয়েটাকে তো তার প্রেমিক এবং চিশিয়া দুজনেই সঠিক কার্ডটা বলেছিল, তবুও সে মরল কেন? আসলে এই মেয়েটাকে গেমের শুরু থেকেই মাতসুশিতা প্রভাবিত করে রেখেছিল। চিশিয়াই সবার আগে এই জিনিসটা খেয়াল করে। কতক আর মাতসুশিতা সরাসরি কখনো কথা বলতো না। তারা সব থেকে বিভিন্ন জিনিসের প্যাকেট নিয়ে সেগুলো দেখিয়ে আকার ইঙ্গিতে নিজেদের কার্ডের ব্যাপারে একে অপরকে জানিয়ে দিত। এভাবেই এতগুলো রাউন্ড চলছিল। তবে লাস্ট রাউন্ডে এসে মেয়েটাকে মারার জন্য মাতসুশিতা তাকে ভুল কার্ডের নাম বলে দেয়। আর মেয়েটা নিজের প্রেমিকের চেয়ে মাতসুশিতাকেই বেশি বিশ্বাস করে, ফলে তাকে মরতে হলো। যাই হোক, মাতসুশিতা এগুলো এই জন্যই করছিল যাতে সবাই মরে যায় আর সে বেঁচে থাকে, কারণ সেই হলো আসল জ্যাক অফ হার্ট। তো অবশেষে যেহেতু জ্যাক অফ হার্ট ধরা পড়ে গেছে, তাই এই গেমটাও শেষ হয়ে যায়। এই জন্য গেমে জিতে বাকিরা জেলখানা থেকে বেরিয়ে আসে। চিশিয়া বাইরে বের হতেই দেখে জ্যাক অফ হার্টের বিমানটা ধ্বংস হয়ে গেল। এদিকে অ্যারিসু, উসাগি আর কুইনা রেস্ট নিচ্ছিল। টাট্টার স্যাক্রিফাইসের জন্য এখনো অ্যারিসু ভীষণ আপসেট হয়েছিল। সকালে উঠে কুইনা ওদের দুজনকে রেখে আন এবং চিশিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে।
অ্যারিসু আপসেট হয়ে সেই দিনটাও কাটিয়ে দেয়, কিন্তু পরের দিনে তাদের খাবারের সংকট দেখা দেয়। তাই উসাগি অ্যারিসুকে নিয়ে পাশের জঙ্গলে শিকার ধরতে যায়। শিকার ধরার সময়ে অ্যারিসুর মন ভালো হয়ে যায়। দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছিল। এ সময় কাছাকাছি কোথাও আওয়াজ পেয়ে তারা সেদিকে এগিয়ে গিয়ে দেখে অসংখ্য মানুষের লাশ পড়ে আছে। তবে একটা লোক তখনও বেঁচে ছিল। সে গাড়ির সাথে হেলান দিয়ে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। তারা লোকটাকে কি হয়েছে জিজ্ঞেস করলে লোকটা শুধুমাত্র একটা শব্দই বলে, ফিল্ম। তারা ফিল্মের ব্যাপারটা বোঝার জন্য গাড়ির ভেতরে ঢুকে বুঝতে পারে এই লোকটা একজন ফটো অথবা ভিডিওগ্রাফার। সে দুর্ঘটনার পরে এখানকার একটা ডকুমেন্টারি বানিয়েছে। এই জগতে কোনো ডিজিটাল ক্যামেরা কাজ করে না, তাই সে পুরনো আমলের 8mm ফিল্ম ইউজ করে এই ডকুমেন্টারিটা বানিয়েছে। তারা প্রজেক্টরে ফিল্মটা চালু করে ডকুমেন্টারিটা দেখতে শুরু করে। এই লোকটার নাম কাইতো। কাইতো বিভিন্ন মানুষের সাক্ষাৎকারও নিয়েছে, যাতে বোঝা যায় এই দুনিয়াটা মানুষ কেমন উপভোগ করছে। তবে কাকতালীয়ভাবে ভিডিওতে তারা আনকেও দেখতে পায়। এতে তারা বুঝে যায় আন এখনও বেঁচে আছে। তো এরপরে কাইতো নামের এই লোকটা একটা বিশেষ মেয়ের সাক্ষাৎকার নিতে এখানে এসেছিল। শুধুমাত্র এই মেয়েটাই জানে সেদিন শহরে কি ঘটেছিল। তো সে মেয়েটার কাছে গিয়ে জানতে পারে মেয়েটার ছোটবেলায় ব্রেইনের সার্জারি হয়েছিল। তার ব্রেইনে কোনো যন্ত্র বসানো আছে, তাই শুধুমাত্র তারই সেদিনের ঘটনাটা মনে আছে। মেয়েটা জানায় শহরের সবাই গায়েব হবার আগে অনেকেই আকাশে আতশবাজি দেখেছিল। তবে সেগুলো আতশবাজি না, সেগুলো হলো এইটুকু বলতেই গোলাগুলি শুরু হয়। মেয়েটার পুরো কথাটা আর বলার সুযোগ হয় না। গুলির আঘাতে সব লণ্ডভণ্ড হয়ে যায়। মরে যাবার আগে কাইতো এতটুকুই রেকর্ড করে যেতে পারে। সে ফিল্মটা গাড়িতে রেখে দিয়েছে যাতে অন্য কেউ ঘটনার ব্যাপারে জানতে পারে। তো অ্যারিসু আর উসাগি ডকুমেন্টারি দেখা শেষ করতেই বাইরে আওয়াজ পায়। তারা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে কিং অফ স্পেডসের বিমানটা উড়ে বেড়াচ্ছে। অর্থাৎ তারা কিং অফ স্পেডসের গেম অ্যারেনাতে চলে এসেছে। এই সময় কিং অফ স্পেডস সেখানে এসে তাদের ওপরেও গুলি চালাতে শুরু করে। দুজনে কোনো রকমে জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু কিং অফ স্পেডস তাদের পিছু ছাড়ে না। এক পর্যায়ে অ্যারিসু আর উসাগি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কিছুক্ষণের ভেতরে অ্যারিসু কিং অফ স্পেডসের সরাসরি সামনে পড়ে যায়। সে তো ভেবেছিল সে মারা যাবে, কিন্তু তখনই কেউ একজন এসে কিং অফ স্পেডসের সামনে বোমা ফেলে এবং গোলাগুলি শুরু করে। অ্যারিসু সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে কেউ একজন তার মাথায় আঘাত করে তাকে সেন্সলেস করে দেয়। অনেকক্ষণ পরে অ্যারিসুর সেন্স ফিরলে সে একজন মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম হেইয়া। তার যোদ্ধাদের মতো চেহারা, তবে তার একটা পা নেই। পায়ের জায়গাটাতে আর্টিফিশিয়াল পা লাগানো আছে। অ্যারিসু হেইয়াকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আঘাত করেছিলে কেন? হেইয়া জানায় অ্যারিসু এভাবে দৌড়ালে শিওর মারা যেত, আবার সেখানে তাকে ফেলে আসলে কিং অফ স্পেডস তাকে মেরে ফেলতো। এই জন্য কেউ একজন অ্যারিসুকে এখানে উদ্ধার করে এনেছে। কথাটা শুনে অ্যারিসু অবাক হয়ে জিজ্ঞেস করে কে তাকে উদ্ধার করে এনেছে। হেইয়া দেখিয়ে দেয় কোথায় সেই লোকটা আছে। অ্যারিসু সেদিকে গিয়ে দেখে আগুনি বসে আছে, অর্থাৎ অ্যারিসুকে আগুনি উদ্ধার করে এনেছে। প্রথমে কুশল বিনিময়ের পরে অ্যারিসু জিজ্ঞেস করে আগুনি এখানে কি করছে। আগুনি জানায় সে কিং অফ স্পেডসকে মারার জন্য প্রস্তুত হচ্ছে। অ্যারিসু সতর্ক করে কিং অফ স্পেডস অত্যন্ত শক্তিশালী। আগুনি একটুও না ঘাবড়ে বলে সে সবসময় যুদ্ধ করে বেরিয়েছে, এই জন্য কিং অফ স্পেডস তার যোগ্য প্রতিদ্বন্দ্বী। সে কিং অফ স্পেডসের মুখোমুখি হবে। এরপর হয় সে কিংকে মারবে, না হয় নিজে মরে যাবে। তো আগুনি আর অ্যারিসু কথা বলছিল, তখন হেইয়া তাদের কথাবার্তা আড়াল থেকে শুনছিল। কথাবার্তা থেকে সে বুঝতে পারে অ্যারিসু আর আগুনি আগে থেকেই পরিচিত। হেইয়ার জীবনও দুঃখ কষ্ট কম না। যেদিন দুর্ঘটনাটা ঘটে সেদিন সে বান্ধবীদের সাথে স্কুলে গিয়ে খুব মজা করছিল। হঠাৎ তারা আকাশে আতশবাজি দেখতে পায়। এরপর সবাই গায়েব হয়ে যায় এবং হেইয়া এই ভার্চুয়াল দুনিয়ায় চলে আসে। তাকে প্রথমে একটা গেমে অংশগ্রহণ করতে হয়। তাকে সহ 17 জনকে একটা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। গেমটা হলো স্টেডিয়ামে ভূমিকম্প হবে এবং স্টেডিয়ামটা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে যারা বেঁচে ফিরতে পারবে তারাই গেমটা জিতবে। তো এই গেমে লাস্টে হেইয়া বেঁচে যায় ঠিকই, কিন্তু তার পা একটা রডের ভেতরে ঢুকে যায়। সে বহু কষ্টে রডের ভেতর থেকে পাটা বের করে বাইরে আসে। এরপরে ঘটনাচক্রে সে একটা হাসপাতালে পৌঁছে যায়। সেখানে একজন ডাক্তারও ছিল, তবে ডাক্তারটা মাতাল। সে হেইয়াকে জানায় তার পা কেটে ফেলা লাগবে, না হলে ওখানে ইনফেকশন হয়ে পচন ধরবে। কিন্তু ডাক্তার এমনি তাকে হেল্প করবে না। চিকিৎসার বিনিময়ে সে মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তাকে রেপ করে। এতগুলো বলিদানের পরে হেইয়া এই পর্যায়ে এসেছে, তাই সে আর মরতে চায় না। সে যে কোনো মূল্যে বেঁচে থাকতে চায়। এই দৃঢ়তা নিয়েই সে আগুনির সাথে আছে।
এবং তাকে হেল্প করছে, যদিও সে আগুনের প্রতি কৃতজ্ঞ কারণ আগুনি তাকে একবার বাঁচিয়েছিল। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আগুনি অ্যারিসু এবং হেইয়াকে নিয়ে অন্যদিকে যাত্রা শুরু করে। বেশিক্ষণ এক জায়গায় থাকলে কিং অফ স্পিরিটস তাদের ধরে ফেলবে। আগুনির ইচ্ছা যে কোনো ভাবে কিং অফ স্পিরিটসকে পাহাড়ের সাইডে নিয়ে গিয়ে মেরে ফেলা। অবশ্য অ্যারিসু দ্রুত শহরে ফিরতে চাইছিল কারণ গতকাল সে উসাগিকে হারিয়ে ফেলেছে। তার ধারণা উসাগি যদি বেঁচে থাকে তাহলে শহরের দিকে গেলে তাকে পাওয়া যাবে। এদিকে উসাগি একটা বাড়ি দেখতে পেয়ে সেখানে খাবারের সন্ধানে ঢুকে পড়ে, কিন্তু বাড়িতে কোনো খাবার ছিল না। তবে বাড়ির ভেতর একজন মেয়ে আর একটা বাচ্চা ছেলে ছিল। ছেলেটাও এই দুনিয়ায় এসে পড়েছে, তার বাবা মাও বেঁচে নেই। ছেলেটাকে দেখে তার বেশ মায়া হয়। অন্যদিকে আগুনি অ্যারিসু আর মেয়েটাকে নিয়ে পাহাড়ের কাছে এসে ফাঁদ বানায় যাতে কিং অফ স্পিরিটস সেখানে আসে আর ওরা তাকে মেরে ফেলতে পারে। রাতে তারা অ্যারিসুকে তাবু পাহাড়ে রেখে দুজন দুই জায়গায় লুকিয়ে থাকে। এরপর সত্যি কিং অফ স্পিরিটস সেখানে চলে আসে। তার নাইট ভিশন হেলমেট ছিল, তাই সে অন্ধকারেও অ্যারিসুকে দেখতে পাচ্ছিল। সে অ্যারিসুকে গুলি করতেই যাবে, তখন আগুনি আর মেয়েটা মিলে তাকে অ্যাটাক করে। অ্যারিসুও তাতে যোগ দেয়। গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে সে অ্যারিসুর দিকে একটা গ্রেনেড ছুড়ে দেয়। গ্রেনেডের হাত থেকে বাঁচতে অ্যারিসু খাদ থেকে লাফ দেয়, তবে সৌভাগ্যবশত নিচে নদী ছিল, তাই সে পানিতে পড়ে বেঁচে যায়। এদিকে আগুনি আর মেয়েটা দুজনেই বেশ আহত হয়ে লুকিয়ে পড়ে, তাই কাউকে দেখতে না পেয়ে কিং অফ স্পিরিটস সেখান থেকে চলে যায়। সকালে অ্যারিসু পাড়ে উঠে আসে। এরপর সে শহরে ঢুকে উসাগিকে খুঁজতে শুরু করে। সে বিভিন্ন জায়গায় উসাগিকে খুঁজতে থাকে। সে একটা গেমের প্লেসেও যায় যেখানে কিছু লোক একটা গেম কমপ্লিট করে উল্লাস করছিল। সেখানেও সে উসাগিকে খোঁজে, তবে তাকে পাওয়া যায় না। তবে কুইন অফ স্পিরিটস গেমের প্লেসে গিয়ে অবশেষে অ্যারিসু উসাগিকে খুঁজে পায়। উসাগি এখানে গেম খেলতে এসেছিল। অ্যারিসু আর উসাগি একে অপরকে দেখে ভীষণ খুশি হয়। উসাগি জিজ্ঞেস করে, আমাকে কিভাবে খুঁজে পেলে? অ্যারিসু বলে, তুমি সবসময় শারীরিক গেম খেলতে পছন্দ করো, আর এখন শারীরিক গেম বলতে শুধুমাত্র কিং অফ স্পিরিটস এবং কুইন অফ স্পিরিটস বাকি আছে। তাই আমি সহজেই অনুমান করেছিলাম তোমাকে কুইন অফ স্পিরিটসের প্লেগ্রাউন্ডে পাওয়া যাবে। উসাগি অ্যারিসুর সাথে বাচ্চা ছেলে কোটারও পরিচয় করিয়ে দেয়। কোটার আজকেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এই জন্য উসাগি তাকেও গেম খেলতে নিয়ে এসেছে। তো এরপরে গেমের পর্ব শুরু হয়। এবারের গেমের নাম চেকমেট। এখানে দুটো টিম থাকবে, কুইন অফ স্পিরিটসের টিম বা কুইনের টিম, এবং বিপক্ষে থাকবে প্লেয়ারদের টিম বা চ্যালেঞ্জার টিম। তো কুইনের টিমে থাকবে 4 জন প্লেয়ার যারা সবাই এই জগতের রেসিডেন্ট বা নাগরিক, আর চ্যালেঞ্জার টিমে থাকবে এই গেমে পার্টিসিপেট করা 16 জন প্লেয়ার। কুইনের টিমের লিডার কুইন নিজেই, তবে চ্যালেঞ্জার টিমে কোনো লিডার ছিল না, তাই কুইন কোটা মানে বাচ্চা ছেলেটাকে চ্যালেঞ্জার টিমের লিডার নির্বাচিত করে। এই গেমের রুলস হলো উভয় টিমের প্লেয়ারেরা একটা ভেস্ট পরে নেবে। চ্যালেঞ্জার টিমের প্লেয়ারদের ভেস্টে নীল বাটন থাকবে আর কুইনের টিমের প্লেয়ারদের ভেস্টে লাল বাটন থাকবে। এই বাটনগুলো রাখা হবে প্রত্যেকের পিঠে। গেমটা মোট 16টা রাউন্ডে খেলা হবে। গেমের নিয়ম হলো প্রথমে একটা টিমের প্লেয়ারেরা অপর টিমের প্লেয়ারদের তাড়া করবে। তাড়া করে তাদের যতজনকে সম্ভব নিজেদের দলে করে নিতে হবে। সহজভাবে বোঝালে ধরেন কুইনের টিম প্রথমে চ্যালেঞ্জার টিমকে তাড়া করলো। ওদের তাড়া করে কুইনের টিমের প্লেয়ার যদি চ্যালেঞ্জার টিমের কারো পিঠের বাটনে ক্লিক করে দেয় তাহলে সেই প্লেয়ারের নীল বাটন লাল হয়ে যাবে। সেই রাউন্ডে প্লেয়ারটা আর নড়াচড়া করতে পারবে না। পরের রাউন্ডে সেই প্লেয়ারটাকে কুইনের টিমের হয়ে খেলা লাগবে। তো পরের রাউন্ডে খেলাটা চেঞ্জ হয়ে যাবে। এবার চ্যালেঞ্জের টিমে যে কজন প্লেয়ার থাকবে তারা কুইনের টিমকে তাড়া করবে এবং সেইমভাবে যতজন সম্ভব প্লেয়ার নিজেদের দলে করে নেবে। প্রতিটা রাউন্ডের জন্য 5 মিনিট সময় থাকবে। এভাবে 16 রাউন্ড খেলার পরে যে টিমের প্লেয়ার সবচেয়ে বেশি থাকবে তারাই গেমটা জিতবে, আর যারা হারবে তারা লেজার রশ্মির আঘাতে মারা যাবে। তো এই হলো গেমের নিয়ম কানুন। এরপরে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। একের পর এক রাউন্ড পার হয়। এতে কখনো কুইনের দলের প্লেয়ার বেড়ে যায়, আবার কখনো চ্যালেঞ্জার দলের প্লেয়ার বেড়ে যায়। এভাবে এক পর্যায়ে গিয়ে কুইনের টিমের প্লেয়ার হয়ে যায় 17 জন, আর চ্যালেঞ্জার টিমের প্লেয়ার বাকি থাকে মাত্র 3 জন, অর্থাৎ অ্যারিসু, উসাগি এবং কোটা। নেক্সট রাউন্ডে যদি আর 2 জন প্লেয়ারকে কুইন নিজের দলে টেনে নিতে পারে তাহলে চ্যালেঞ্জার টিমের লিডার একা হয়ে যাবে। ফলে চ্যালেঞ্জার টিম হেরে যাবে এবং কোটাকেও মরতে হবে। তবে উসাগি সেটা হতে দেবে না। উসাগি প্রাণেপণে প্লেয়ারদের নিজের দলে টানার চেষ্টা করে। এক পর্যায়ে সে খেয়াল করে প্লেয়ারেরা সবাই কুইনের টিমে থাকতে চাইছে, কারণ কুইনের টিমে থাকলে তারা বেঁচে থাকবে। তাছাড়া মানুষের স্বভাবই হলো শক্তিশালীদের লেজ ধরে থাকা। তাদের ধারণা কুইনের টিমে টিকে থাকলে তাদের কোনো ক্ষতি হবে না, তারা প্রতিটা গেমে এভাবে সার্ভাইভ করতে পারবে। এছাড়া তারা যতদিন এখানে থাকবে ততদিন কিং অফ স্পিরিটসের কাছ থেকেও নিরাপদে থাকতে পারবে।
তবে উসাগি তাদের বোঝায় এটা তাদের দুনিয়া না। এখানে তারা কতদিন এভাবে গেম খেলে বেঁচে থাকবে? এখানে তারা যতদিন থাকবে ততদিন অন্যদের মৃত্যুর অভিশাপ নিয়ে বাঁচতে হবে। মানুষগুলো নিজেদের দুনিয়ায় ফিরে যাবার আশা হারিয়ে ফেলেছিল। তারা আর বিশ্বাস করতে পারছিল না আসল দুনিয়া কখনো ফেরত যাওয়া সম্ভব। অ্যারিসু উসাগিকে সাপোর্ট দিতে বলে তারা সবগুলো ফেস কার্ডের গেম শেষ করতে পারলে আসল দুনিয়ায় ফিরে যেতে পারবে। তবুও মানুষগুলো হতাশ হয়ে বলে এগুলো জাস্ট তাদের ধারণা, এর নির্ভরযোগ্য কোনো সত্যতা নেই। অ্যারিসু আর উসাগি বোঝায় এটাই তাদের আশা। এই আশা নিয়েই তারা এখন পর্যন্ত না মরে বেঁচে আছে। তারা যদি মনের ভেতরে ফিরে যাবার আশা বাঁচিয়ে রাখে তাহলে সব বিপদকে জয় করতে পারবে। দুজনের বোঝানোতে প্লেয়ারেরা কনভিন্স হয় এবং কুইনের বিপক্ষে খেলতে রাজি হয়। এইভাবে 3 জন প্লেয়ার চ্যালেঞ্জার টিমে চলে আসে। এরপরে খেলতে খেলতে তারা লাস্ট রাউন্ডে পৌঁছে যায়। প্রথম রাউন্ডে কুইনের টিম চ্যালেঞ্জার টিমকে তাড়া করেছিল, তাই সেই সিরিয়াল অনুযায়ী লাস্ট রাউন্ডে চ্যালেঞ্জার টিম কুইনের টিমকে তাড়া করে। তারা বুদ্ধি, টেকনিক এবং শক্তি সব ইউজ করে কুইনের টিমের এক এক করে সব প্লেয়ারের পিঠের বাটনে প্রেস করে চ্যালেঞ্জার টিমের করে নেয়। ফলে লাস্টে শুধুমাত্র কুইন একা টিকে থাকে। তাই কুইন অফ স্পেডস এই গেমটা হেরে যায়। তবে কুইন যেহেতু এখানকার রেসিডেন্ট তাই কিউমার মতো তারও কোনো অনুশোচনা ছিল না। সে বিল্ডিং থেকে লাফ দেয় এবং নিচে পড়তে পড়তে লেজার রশ্মির আঘাতে মারা যায়। গেম কমপ্লিট করে অ্যারিসু আর উসাগি বেরিয়ে আসে। যাবার পথে তারা ভ্যাপসা কেমন একটা গন্ধ পায়, তাই উৎস খোঁজার জন্য তারা একটা গুহার ভেতরে ঢোকে এবং দেখে সেখানে পানি জমে আছে। এই পানি বেশ উষ্ণ ছিল, তাই পানি পেয়ে দুজনেই অনেকদিন পরে গোসল করতে নামে। এ সময় তারা সেখানে হাতিও দেখতে পায়। হাতিও গোসল করতে এসেছিল। এই দুনিয়ায় আসার পরে তারা প্রথমবার হাতি দেখছে। গোসল করার পরে তাদের বেশ ফ্রেশ লাগছিল। এদিকে কুইনা জ্যাক অফ স্পেডস গেমে পার্টিসিপেট করে সেটা জিতে যায়। অন্যদিকে আন জেদ করে যাত্রা শুরু করেছিল। সে দেখতে চায় এই শহরের শেষ কোথায়। সে এই শহরের বাইরে গিয়ে দেখবে অন্যান্য জায়গায় কি ঘটছে। সে যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথটা তার চেনা জানা ছিল, কিন্তু এখন সে দেখে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। শহরটা পাহাড়ে বেষ্টিত হয়ে পড়েছে, বেশিরভাগ জায়গায় জঙ্গলে ঢেকে গেছে। তাই সে একটু দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে যায়। এই কোন দুনিয়া সে দেখছে। এদিকে চিশিয়াও কিন্তু বসেছিল না। সে কিং অফ ডায়মন্ডের গেমে পার্টিসিপেট করেছিল। এই গেমটার প্লেস ছিল সুপ্রিম কোর্ট। পার্টিসিপেট করার প্লেয়ারদের সাথে কিং অফ ডায়মন্ডও বসেছিল। চিশিয়া কিং অফ ডায়মন্ডকে দেখে চিনে ফেলে। এই লোকটা দ্য বিচের এক্সিকিউটিভ কুজুরিও ছিল। চিশিয়া বুঝতে পারে সে ছদ্মবেশে তাদের মাঝে মিশেছিল, অথচ তারা জানতেও পারেনি। যাই হোক, কিং অফ ডায়মন্ডের নির্দেশে গেম শুরু হয়। এবারের গেমের নিয়ম হলো সব পার্টিসিপেন্ট 0 থেকে 100-র ভেতরে যে কোনো একটা নম্বর চুজ করবে। এরপরে এই নম্বরগুলোর যে গড়ফল সেটার সাথে 0.8 দিয়ে গুণ করা হবে। গুণের পরে যার নম্বর গুণফলের সবচেয়ে কাছাকাছি হবে সে জিতে যাবে। আর বাকি পার্টিসিপেন্টরা যেহেতু হেরে যাবে তাই তাদের পয়েন্ট -1 হয়ে যাবে। এভাবে একের পর এক রাউন্ড খেলা চলতে থাকবে। এভাবে সবার আগে যার পয়েন্ট -10-এ পৌঁছে যাবে সে এলিমিনেটেড হয়ে যাবে, অর্থাৎ মারা যাবে। এভাবে একজন একজন করে মরতে মরতে সবার লাস্টে যে বেঁচে থাকবে সেই গেমের লাস্ট উইনার হবে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যখনই কোনো পার্টিসিপেন্ট মারা যাবে তার পরের রাউন্ড থেকে গেমের রুলসও চেঞ্জ হয়ে যাবে, অথবা নতুন কোনো নিয়ম অ্যাড করা হবে। তো যাই হোক, কিং অফ ডায়মন্ড বাদে আরও 4 জন এই গেমে পার্টিসিপেট করেছিল। তাই 5 জনকে নিয়ে গেমের প্রথম রাউন্ড স্টার্ট হয়ে যায়। প্রত্যেকের নম্বর চুজের পরে সেগুলোর গড় বের হয় 32.8। সেটাকে 0.8 দিয়ে গুণ করার পরে বের হয় 26.24। আর এই সংখ্যাটা কিং অফ ডায়মন্ডের চুজ করা সংখ্যার সবচেয়ে কাছাকাছি ছিল। তাই এই রাউন্ডে কিং অফ ডায়মন্ড জিতে যায়। ফলে বাকিদের পয়েন্ট -1 হয়ে যায়। তবে এই সময় তারা আরেকটা জিনিস খেয়াল করে যেটা গেমের রুলসে বলা হয়নি। প্রত্যেক প্লেয়ারের মাথার উপরে দাড়িপাল্লা ছিল। পয়েন্ট মাইনাস হতেই দাড়ির একটা পাল্লাতে সালফিউরিক অ্যাসিডের লিকুইড এসে জমা হয়। প্রত্যেক রাউন্ড শেষে যার পয়েন্ট মাইনাস হবে তার পাল্লাতে সালফিউরিক অ্যাসিড জমা হতে থাকবে। এভাবে -10 হয়ে গেলে পাল্লাটাও অ্যাসিডে ভরে যাবে এবং সেই প্লেয়ারের ওপরে পড়ে সে ঝলসে মরে যাবে। তো এরপরে সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়। সেকেন্ড রাউন্ডও কিং অফ ডায়মন্ড জিতে যায়। তবে প্লেয়ারেরা ততক্ষণে গেমের ট্রিক্স কিছু কিছু বুঝে যায়। তারা বিভিন্ন ওয়েতে ক্যালকুলেশন করে কিং অফ ডায়মন্ডকে হারাতে শুরু করে। তবে এক পর্যায়ে গিয়ে একসাথে 2 জন প্লেয়ারের পয়েন্ট -10 হয়ে যায়। ফলে তাদের পাল্লা সালফিউরিক অ্যাসিডে ভরে যাওয়ায় সেটা তাদের উপরে ঢেলে পড়ে। এতে তারা অত্যন্ত নির্মমভাবে মারা যায়। তো পরের রাউন্ড শুরুর আগে গেমের নিয়ম আবারও চেঞ্জ করা হয়।
যেহেতু গেমের শুরুতেই বলে দেওয়া হয়েছিল কোনো প্লেয়ার মারা গেলে গেমের রুলস চেঞ্জ করা হবে, তো এই জন্য 2টা নতুন রুলস অ্যাড করা হয়। নেক্সট রাউন্ড থেকে 2 বা তার বেশি জন যদি একই নম্বর চুজ করে তাহলে তাদের খেলা সেই রাউন্ডে বাতিল হয়ে যাবে, পাশাপাশি ওভারে 1 পয়েন্ট করে মাইনাস হয়ে যাবে। আর আরেকটা নতুন রুলস হলো এবার কেউ যদি সঠিক নম্বরটা চুজ করে তাহলে হেরে যাওয়া প্লেয়ারদের 2 পয়েন্ট করে কাটা যাবে। যেহেতু টিকে থাকা প্লেয়ারেরা গেমের ট্রিক্স অলরেডি বুঝে গিয়েছে, তাই তাদের জন্য গেমটাকে কঠিন করে দিতেই নতুন 2টো রুলস অ্যাড করা হয়। তো যাই হোক, এরপরে নেক্সট রাউন্ডের খেলা শুরু হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রাউন্ডে 3 জন প্লেয়ারই 0 নম্বরটা চুজ করেছিল, আর একের অধিক প্লেয়ার যেহেতু একই নম্বর চুজ করেছিল তাই তাদের প্রত্যেকের 1 পয়েন্ট করে মাইনাস হয়ে যায়। আর এই রাউন্ড শেষে চিশিয়ার পয়েন্ট -9-এ ঠেকে যায়, মানে আর একটা রাউন্ডে সে হারলেই খেল খতম। যদিও তার বাকি 2 প্রতিদ্বন্দ্বী কিং অফ ডায়মন্ডের পয়েন্ট ছিল -5 এবং অন্য মেয়েটির পয়েন্ট ছিল -8। তো নেক্সট রাউন্ডে চিশিয়া একটা ধামাকা করে দেয়, সে এই রাউন্ডে জিতে যায়, যার কারণে সেকেন্ড রুলস অনুযায়ী মেয়েটি এবং কিং অফ ডায়মন্ড ওভার 2 পয়েন্ট করে মাইনাস হয়ে যায়, ফলে মেয়েটির পয়েন্ট -10 হয়ে সেও মারা যায়। এরপরে শুধুমাত্র চিশিয়া আর কিং অফ ডায়মন্ড টিকে থাকে। যেহেতু আরেকজন প্লেয়ার মারা গেছে তাই আরও একটা নতুন রুলস অ্যাড করা হয়। নেক্সট রাউন্ডে যদি কেউ 0 চুজ করে আর অপর প্লেয়ার যদি কাউন্টারে 100 চুজ করে তাহলে 100 চুজ করার প্লেয়ারটা জিতে যাবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো কেউ যদি ওভার কনফিডেন্স হয়ে 100 চুজ করে তাহলে অপর প্লেয়ারটা কিন্তু 100-র নিচের যে কোনো নম্বর ইভেন 1 চুজ করেও জিতে যাবে, কারণ দুজনের গড় সংখ্যার সাথে 0.8 গুণ করলে কম নম্বর চুজ করার প্লেয়ারটার কাছাকাছি উত্তর হবে। তাই এই গেমটা আরও অনেক বেশি হার্ড হয়ে যায়। নেক্সট রাউন্ড শুরু করার আগে দুজনে বেশ কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা বলে, নিজেদের অতীত লাইফের ফ্ল্যাশব্যাক করে। এরপরে কিং অফ ডায়মন্ড হঠাৎ নিজের ভোল পাল্টে ফেলে, সে ইচ্ছাকৃতভাবে নেক্সট 3 রাউন্ডে 0 চুজ করে এবং চিশিয়াকে 100 চুজ করার সুযোগ দিয়ে চিশিয়াকে জিতিয়ে দেয়। আসলে কিং অফ ডায়মন্ড অতীতে আদর্শবান লোক ছিল, কিন্তু দুনিয়ার নষ্ট মানুষের কাছে প্রতারিত হয়ে সে এই দুনিয়াকে আপন করে নিয়েছিল, কিন্তু তবুও তার ভেতরে অনুশোচনা রয়ে গিয়েছিল। সেই অনুশোচনা থেকে বাঁচতেই সে আজ চিশিয়াকে জিতিয়ে দেয় এবং নিজে মারা যায়। তো চিশিয়া যেহেতু জিতে গেছে তাই কিং অফ ডায়মন্ডের গেমও কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এদিকে কুইন অফ ক্লাবসের একটা গেম খেলতে গিয়ে সেখানে তার সাথে আনের দেখা হয়ে যায়। এরপরে তারা কুইন অফ ক্লাবসের গেমে পার্টিসিপেট করে। এছাড়াও বিভিন্ন গ্রুপ জ্যাক অফ ডায়মন্ড, কিং অফ হার্টের গেমও চালাচ্ছিল। এভাবে এক পর্যায়ে প্রায় সবগুলো ফেস কার্ডের গেম কমপ্লিট হয়ে যায়। শুধুমাত্র বাকি থাকে সবচেয়ে শক্তিশালী 2টো কার্ড, কিং অফ স্পেডস এবং কুইন অফ হার্টের খেলা। অ্যারিসু নতুন গেমের জন্য একটা অন্য শহরে যায়, সেখানে গিয়ে তার চিশিয়ার সাথে দেখা হয়ে যায়। অ্যারিসু খেয়াল করে চিশিয়ার মাঝে আদর্শগত অনেক চেঞ্জ এসেছে। তারা কথা বলছিল, এ সময় নিরাগি এসে আচমকা চিশিয়ার ওপরে গুলি চালিয়ে দেয়। এতে চিশিয়া গুলি খেয়ে একটু আহত হলেও আশঙ্কাজনক কিছু ঘটে না। নিরাগি এই দুজনকে মেরে ফেলতে চাইছিল, তবে তার আগে তারা একটা গেম খেলার সিদ্ধান্ত নেয়। নিরাগি চিশিয়াকেও একটা গান দেয়। আরিসুর কাছে আগে থেকে একটা বন্দুক ছিল, তাই তাকে গান দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে 3 জনের ভেতরে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে অ্যারিসুর নিজের বন্ধুদের কথা মনে পড়ে, সে কাউকে গুলি চালাবে না বলে আত্মসমর্পণ করে। এতে নিরাগি একটু বিরক্ত হয়, আসলে সে চাইতো সবাই তাকে ঘৃণা করুক। তার নিজের অতীত জীবন অনেক কষ্টের ছিল, মানুষের টর্চার সহ্য করতে করতে তার দিন কাটতো। এই জন্য তার মানুষের ওপরে তীব্র ঘৃণা জন্মে গেছে। তাই সে চাইতো সে যেমন সবাইকে ঘৃণা করে সবাই তাকেও ঘৃণা করুক। তো অ্যারিসু আত্মসমর্পণ করায় গেমটা থেমে যায়। কিন্তু এ সময় সেখানে উসাগি চলে আসে। উসাগিকে দেখে নিরাগির আবারও মাথা খারাপ হয়ে যায়। সে উসাগির দিকে গুলি চালাতে শুরু করে। নিরাগি লাস্টের গুলিটা উসাগির দিকে চালাতেই অ্যারিসুও বাধ্য হয়ে নিরাগিকে গুলি চালিয়ে দেয়। তবে নিরাগির গুলিটা উসাগির গায়ে লাগে না, কারণ উসাগিকে বাঁচাতে চিশিয়া উসাগির সামনে দাঁড়িয়ে পড়েছিল, তাই গুলিটা চিশিয়ার বুকে লাগে। তারা চিশিয়াকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই বিমানে কিং অফ স্পেডসের ব্যানার উঠতে দেখা যায়, অর্থাৎ কিং অফ স্পেডস এখানে চলে এসেছে। কয়েক মুহূর্তের ভেতরে মানুষের পালানোর এবং আর্তনাদের আওয়াজ শোনা যায়। মানুষের এদিকে প্রাণ ভয়ে পালিয়ে আসছিল। তারা ওদের ভেতরে আন এবং কুইনাকেও দেখতে পেয়ে তাদের ডাক দেয়। এরপরে তারা 4 জনে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। ততক্ষণে কিং অফ স্পেডসও সেখানে চলে এসেছিল। তারা কিংয়ের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিং তাদের প্রায় ধরেই ফেলেছিল। একদল লোক এই সময় কিংয়ের ওপরে গাড়ি চাপা দিয়ে দেয় এবং গাড়িটা ব্লাস্ট করে আগুন ধরে যায়।
এতে সবাই উল্লাস করে ওঠে। তারা ভেবেছিল কিং আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু তার গায়ের পোশাকটা আগুন এবং বুলেট প্রুফ, তাই সহজে তাকে মারা সম্ভব না। সে আগুনের ভেতর থেকে উঠে দাঁড়িয়ে আবারও সবার উপরে অনবরত গুলি চালাতে শুরু করে। অ্যারিসু তার বন্দুক দিয়ে কিংয়ের সাথে ফাইটের চেষ্টা করে। এ সময় হেইয়া এসে তার সাথে যোগ দেয় এবং কিংয়ের দিকে তীর ছুটতে শুরু করে। তারপরে তারা সবাই একটা বিল্ডিংয়ে এসে লুকায়। অ্যারিসু উসাগির সাথে হেইয়ার পরিচয় করিয়ে দেয়। এ সময় সেখানে আগুনিও চলে আসে। আগুনিকে দেখে হেইয়া একটু অবাক হয়, কারণ তার এখানে আসার কথা ছিল না। আগুনি বলে গুলি চালাতে চালাতে একটা পর্যায়ে কিংয়ের গুলি শেষ হয়ে যাবে, সেই সুযোগে ওর ওপরে অ্যাটাক করতে হবে। তবে কিংয়ের সাথে লড়াইয়ের জন্য তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ছিল না। কুইনা বলে তার কাছে একটা বোম আছে, যেটা তাকে তৃষিয়া বানিয়ে দিয়েছিল। অ্যারিসু বোমটা হাতে নিয়ে দেখে এটা সাধারণ কেরোসিন বোম, এটাতে তেমন বিস্ফোরণ হবে না। তবে অ্যারিসু একটা ট্রিক খাটায়। পাশেই একটা দোকান আছে, সেই দোকান যদি অ্যারোসল দিয়ে ভরিয়ে দেওয়া যায় তাহলে সেখানে এই বোমটা ব্লাস্ট করলে গ্যাসের কারণে সেটা অনেক বড় বিস্ফোরণ ঘটাবে। এই জন্য কিংকে যেভাবেই হোক দোকানের দিকে টেনে আনতে হবে। অ্যারিসু দোকানে গিয়ে অ্যারোসল স্প্রে করে দোকানটা ভরিয়ে তুলতে শুরু করে, আর বাকিরা কিংকে দোকানের দিকে টেনে আনার জন্য প্রভাবিত করতে থাকে। তারা বিভিন্ন পজিশন থেকে গুলি চালিয়ে দোকানের দিকে চলে যায়। এতে কিংও তাদের মারতে ওই দিকে যায়। এক পর্যায়ে কিংয়ের সাথে তাদের হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। কিং অফ স্পেয়ার্স এতটাই শক্তিশালী ছিল যে আগুনি, হেইয়া, উসাগি, আন এবং কুইনা মিলেও তার সাথে পারছিল না। কিং একে একে হেইয়া, আন এবং কুইনাকে ধরাশয়ী করে ফেলে। হেইয়ার করুণ অবস্থা দেখে আগুনি খুবই ক্ষেপে যায় আর কিংয়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে প্রচুর মারধর শুরু করে। তবে এক পর্যায়ে কিং তাকে ছুঁড়ে ফেলে দেয়। উসাগি ব্যাকআপ দিতে আসলে কিং তাকেও মারাত্মকভাবে আহত করে। এরপরে কিং উসাগিকে গুলি করার জন্য উঠে দাঁড়ায়। তবে উসাগিকে গুলি চালানোর আগে আগুনি কিংয়ের দিকে গুলি চালায়, কিন্তু এতে কিংয়ের কিছুই হয় না। কিং উল্টো আগুনিকে গুলি মেরে দেয়। এরপরে কিং আবারও উসাগিকে গুলি মারতে গেলে দোকানের উপরের তলা থেকে অ্যারিসু তাকে গুলি চালায়। তখন অ্যারিসুকে মারতে কিং দোকানের ভেতরে ঢোকে। তবে অ্যারিসু যে রুমে অ্যারোসল স্প্রে করে রেখেছে সেই রুমে কিং না ঢুকে বাইরে দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারছিল কিছু একটা গড়বড় আছে, তাই সে দরজা না খুলে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। তবে এই সময় আগুনি এসে কিংকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে নিয়ে যায়। এরপরে কিংকে ফেলে রেখে অ্যারিসু আর আগুনি জানালা দিয়ে বাইরে লাফ দেয়। লাফ দেবার সময় অ্যারিসু রুমের ভেতরে বোমটা ছুঁড়ে মারে আর আগুনি বোমের ওপরে গুলি চালিয়ে দেয়। এতে বোমাটা দাহ্য অ্যারোসলের সংস্পর্শে এসে বড় বিস্ফোরণ ঘটায়, ফলে বিল্ডিংটাই ধ্বংস হয়ে যায়। এতক্ষণ দাপটের সাথে ঘুরে বেড়ানো কিং অফ স্পেয়ার্স পরাজিত সৈনিকের মতো পড়ে থাকে ধ্বংসস্তূপের মাঝে। আগুনি আর অ্যারিসুও বেশ কিছুটা আহত হয়, তবে অ্যারিসুর তেমন বড়সড় কোনো ক্ষতি হয় না। সে সেন্সলেস উসাগিকে সামলাতে ব্যস্ত হয়ে যায়। আগুনি কিং অফ স্পেয়ার্সের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে সে এখনও বেঁচে আছে। কিং আগুনির দিকে গান এগিয়ে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও আর আমাকে হত্যা করে গেমটা শেষ করো। আগুনি জানায় সে কিংকে ঘৃণা করে না, কারণ সে জানে এখানে সবাই বাধ্য হয়েই গেমগুলো খেলে। এখানে বেঁচে থাকতে হলে গেম খেলাই লাগবে। একটা সময় বর্তমান কিং অফ স্পেয়ার্সও সাধারণ প্লেয়ারই ছিল। সে আগের কিং অফ স্পেয়ার্সকে হারিয়ে এখানকার কিং অফ স্পেয়ার্স হয়েছিল। তো রুলস ইজ রুলস। তাই আগুনি কিং অফ স্পেয়ার্সকে গুলি করে মেরে ফেলে গেমটা কমপ্লিট করে ফেলে। গেম কমপ্লিটের পরে আগুনির আর কোনো কাজ থাকে না, তাই সে নিজের মাথায় গান ঠেকায় সুইসাইড করার জন্য। তবে এই সময় সে তার বন্ধু হ্যাটারকে হ্যালুসিনেট করে। প্রিয় বন্ধুকে হ্যালুসিনেটের পরে সে সুইসাইডের সিদ্ধান্ত বাদ দিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যাওয়া কিং অফ স্পেয়ার্সের বিমানটা দেখতে থাকে। এদিকে আন কুইনাকে বিদায় জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কুইনাও মৃত্যুশয্যায় অপেক্ষার প্রহর গুনতে থাকে। বেঁচে থাকা তীব্র ইচ্ছা নিয়ে সে আনের মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। হেইয়া শরীরটা শেষরিয়ে আগুনের কাছে যাবার চেষ্টা করে, কিন্তু তার শরীর মাঝপথেই হাল ছেড়ে দেয় এবং সে সেন্সলেস হয়ে যায়। অ্যারিসু অনেক ডাকাডাকি করে উসাগির জ্ঞান ফেরায়। ততক্ষণে লাস্ট গেম কুইন অফ হার্টের খেলা শুরুর অ্যানাউন্সমেন্ট শোনা যায়। চিশিয়া আর নিরাগি দুজনেই আহত ছিল, তাই খেলার জন্য শুধুমাত্র অ্যারিসু আর উসাগি স্টেবল ছিল। অ্যারিসু উসাগিকে নিয়ে ফাইনাল গেম কুইন অফ হার্টের গেম অ্যারেনাতে প্রবেশ করে। কুইন অফ হার্টের গেম অ্যারেনা ছিল একটা খোলা ছাদের ওপরে, আর এই গেমে তারা প্রথমবার গেম মাস্টার মীরার সাথে মুখোমুখি হবার সুযোগ পায়। তো এটা যেহেতু হার্ট কার্ডের গেম, তাও আবার কুইন অফ হার্টের গেম, তাই গেম মাস্টার ধোঁকা, প্রতারণা, ছলনা সহ মানসিক সব ধরনের টেকনিক ইউজ করবে। তাই অ্যারিসু আর উসাগির জন্য এই গেমটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। তো কুইন অফ হার্ট মীরা তাদের গেমের সাথে পরিচয় করিয়ে দেয়।
এই গেমের নাম ক্রকেট বা লন বিলিয়ার্ডস। 19 শতকের দিকে এই গেম ইংরেজদের কাছে খুবই জনপ্রিয় ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো তাদের এই গেমে কোনো নির্দিষ্ট রুলস নেই, যেভাবে ইচ্ছে সেভাবে খেলতে পারবে, কোনো হার জিতও নেই। তবে শর্ত একটাই, অ্যারিসু এবং উসাগিকে এই গেমের 3টা রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। 3টা রাউন্ডে পার্টিসিপেট না করে তারা গেম থেকে বেরিয়ে যেতে পারবে না। যদি কোনো কারণে তারা গেমটা বন্ধ করে তাহলে দুজনে হেরে যাবে। রুলস একটাই, হারুক জিতুক কোনো ব্যাপার না, জাস্ট গেমটা শেষ করতে হবে। তো এরপরে গেমের প্রথম রাউন্ড শুরু হয়। এই খেলাটা একটা স্টিক আর 2টা বল দিয়ে খেলা হয়। প্লেগ্রাউন্ডে 6টা রিং বসানো আছে। এই রিংগুলোকে পার করে একটা বল দিয়ে অন্য বলকে স্টিক দিয়ে কিক করতে হবে। এভাবে যে প্রথমে ফিনিশ লাইন ক্রস করবে সে গেমটা জিতে যাবে। তো অ্যারিসু যেহেতু এই খেলার ব্যাপারে কিছুই জানতো না, তাই সে প্রথম রাউন্ডে হেরে যায়। তবে তারা এতে বিচলিত হয় না, কারণ মীরা তো বলেছে হার জিত কোনো ম্যাটার করবে না। প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়। তবে এই রাউন্ডে মীরা ইচ্ছাকৃতভাবে খেলাটা দীর্ঘ করে। অ্যারিসু এবং উসাগি ব্যাপারটা বুঝতে পারে, তাই অ্যারিসু এই রাউন্ডটা ক্লিয়ার করে ফেলে এবং জিতে যায়। আর এই গেমটা কিন্তু মেইনলি অ্যারিসু আর মীরার মাঝেই খেলা হচ্ছিল। উসাগি দর্শক হয়ে জাস্ট বসেছিল, মাঝে মধ্যে অ্যারিসুকে টিপস দিচ্ছিল। সেকেন্ড রাউন্ড শেষ হবার পরে অ্যারিসু থার্ড রাউন্ডের জন্য তাড়াহুড়ো শুরু করে, কারণ দ্রুত গেম শেষ করে তারা আসল দুনিয়ায় ফিরতে চায়। কিন্তু এই বর্ডারল্যান্ডে ইজি গেম বলে কি আর কিছু আছে? মীরা হঠাৎ বলে সে চা বিরতি নিতে চায়। এই জন্য পাশের একটা টেবিলে সে অ্যারিসু এবং উসাগিকে নিয়ে চা পান করতে বসে। আর এটাই ছিল মীরার ট্রিক্স। সে এবার মাইন্ড গেম খেলা শুরু করবে। অ্যারিসু মীরাকে জিজ্ঞেস করে তারা আসল দুনিয়ায় ফিরতে পারবে কিনা। মীরা পাল্টা জিজ্ঞেস করে অ্যারিসুর এই প্রশ্নের উত্তর জানাটা জরুরি কিনা। অ্যারিসু বলে তার বন্ধুরা এই প্রশ্নের উত্তর না জেনেই মারা গেছে, তাই সে এই প্রশ্নের উত্তরটা জানতে চায়। মীরা হয়তো এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। সে প্রথমে উত্তরে বলে তোমরা কি জানো ভবিষ্যতের পৃথিবী কেমন হবে? তোমরা যে দুনিয়া থেকে এসেছো সেই দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, আর এখন তোমরা ভার্চুয়াল জগতে আছো। তোমাদের দুনিয়া থেকে এই দুনিয়া 1000 বছর এগিয়ে আছে। মানুষ বিজ্ঞানকে একসময় জয় করে ফেলে এবং টেকনোলজির মাধ্যমে অমর হয়ে যায়। কিন্তু বেঁচে থাকতে থাকতে এক পর্যায়ে তাদের লাইফ বোরিং হয়ে ওঠে। এই জন্যই তাদের লাইফকে ইন্টারেস্টিং করতে এই জীবন মরণের গেম তৈরি করা হয়েছে। তোমরা এখন গভীর ঘুমে আছো, তাই রিয়েলিটিটা বুঝতে পারছো না। তোমরা এখন যে জগতে আছো সেটা জীবন মৃত্যুর মাঝামাঝি বর্ডার লাইন। গেম শেষে হয় মারা যাবে, না হয় আসল দুনিয়ায় ফিরে যাবে। মীরা এতটা সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলে, ফলে দুজনেই কথাগুলো শুনে হতবাক হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তে আবার মীরা সিরিয়াস ভঙ্গি কাটিয়ে হাসতে হাসতে বলে সে এতক্ষণ ফাজলামি করছিল, সে যা বলেছে সব ফাজলামি করেই বলেছে। এবার দুজনে কনফিউজড হয়ে যায় এবং মীরাকে আসল সত্যিটা বলতে বলে। তখন মীরা বলে তাদের জগতে এলিয়েন অ্যাটাক হয়েছে। এলিয়েনরা জেনেটিক্স ম্যানিপুলেশনের মাধ্যমে প্রচুর মিউট্যান্ট উদ্ভিদের আবির্ভাব ঘটিয়েছে, যার কারণে পুরো শহর উদ্ভিদে ঢেকে গেছে আর শহরটা পাহাড়ে ঘিরে উঠেছে। এলিয়েনরা মানুষের মস্তিষ্কের সমস্ত স্মৃতি মুছে দিয়েছে। এরপরে তাদের এক্সপেরিমেন্ট করার জন্যই এই গেমগুলো খেলাচ্ছে। তারা মীরার এবারের কথা বিশ্বাস করে নিচ্ছিল, কিন্তু মীরা আবারও ভুল পাল্টে ফেলে। সে এবারও নাকি মিথ্যা বলেছে। সে আবারও নতুন একটা গল্প ফাঁদে। নিউক্লিয়ার যুদ্ধের কারণে তাদের পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, তাই অত্যন্ত ধনী লোকেরা আন্ডারগ্রাউন্ডে মানে মাটির নিচে বসবাসের জন্য জায়গা বানিয়ে নিয়েছে। এখন ওরা সাধারণ মানুষদের আদলে রোবট বানিয়ে তাদের দিয়ে গেম খেলাচ্ছে, আর নিজেরা নিচে বসে কারা জিতবে বা কারা মরবে তার ওপরে বাজি লাগাচ্ছে। মীরার এই কথাটা অ্যারিসুর কাছে সত্যি বলে মনে হয়, কিন্তু তখনই আবারও মীরা হাসতে হাসতে বলে সে এবারও মিথ্যা গল্প শুনিয়েছে। উসাগি বুঝতে পারে মীরা তাদের কনফিউজড করার চেষ্টা করছে, তাই সে অ্যারিসুকে সতর্ক করে দেয় সে যেন মীরার কথায় কান না দেয় এবং গেমের দিকে মনোযোগ দেয়। অ্যারিসু মীরাকে তাচ্ছিল্য করে বলে আসল কারণটা হয়তো মীরার নিজেরও জানা নেই। তখন মীরা বলে ওঠে তোমার 2 বন্ধু কারবি এবং ছোটা যে হার্টের গেমে মারা গেছে, সেই গেমটা আমি ডিজাইন করেছিলাম। ওদের মরতে দেখে আমি অনেক মজা পেয়েছি। মীরার কথা শুনে অ্যারিসু এবার আবেগে উত্তেজিত হয়ে পড়ে আর মীরার দিকে বন্দুক ধরে। মীরাও চাইছিল অ্যারিসু তাকে মেরে ফেলুক, এটাই আসলে ওর ট্রিক্স। যদিও দ্রুতই অ্যারিসু নিজেকে সামলে নেয় এবং বুঝতে পারে মীরাকে মেরে ফেললে এই গেমের 3য় রাউন্ড আর খেলা হবে না, ফলে তাদের আর সত্যিটাও জানা হবে না। অ্যারিসুর নিজের ওপরে কন্ট্রোল দেখে মীরা বেশ অবাক হয়। তবে মীরা হাল ছাড়ে না। সে আবারও অ্যারিসুর সাথে মাইন্ড গেম খেলতে শুরু করে। সে অ্যারিসুকে জানায় এবার তোমাকে আসল সত্যিটা বলবো। এই জগৎটা আসলে বিভ্রম, এই জগতের কোনো অস্তিত্বই নেই। তোমাদের এখানে আসার পরে কি সন্দেহ হয়নি জনমানব শূন্য শহর, উন্নত টেকনোলজি, হাস্যকর সব গেম, এগুলো কিভাবে বাস্তব হতে পারে? এই জগতে যা কিছু ঘটছে
সব অ্যারিসুর ইলিউশন, সবকিছু অ্যারিসুর মস্তিষ্কে ঘটছে। অ্যারিসু মীরার কথায় বশীভূত হয়ে যাচ্ছিল, তাই উসাগি পাশ থেকে তাকে সতর্ক করে সে যেন মীরার কথায় কান না দেয়। কিন্তু মীরা তখন অ্যারিসুকে কনভিন্স করার চেষ্টা করে। সেদিন মানে দুনিয়ার লাস্ট দিনে অ্যারিসু, কারোবে আর ছোটা একসাথে আনন্দ করছিল। হঠাৎ কারোবে আর ছোটার মৃত্যুতে অ্যারিসু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তাই অ্যারিসু তার স্মৃতিগুলো ভুলে গেছে। আর মীরা হলো তার সাইকিয়াট্রিস্ট, সে অ্যারিসুর মানসিক চিকিৎসা করছে। মীরার এই কথার পরে অ্যারিসু নিজেকে একটা ডাক্তারখানায় আবিষ্কার করে। তার সামনে অ্যাপ্রন পরে মীরা বসেছিল, আর পাশের রুমে দরজার ফাঁকে উসাগি দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কারণ সেও একজন মেন্টাল পেশেন্ট। অ্যারিসুর পরে তার সিরিয়াল। তো ডাক্তার মীরা অ্যারিসুকে নানা রকম কাউন্সিলিং করে তাকে সেদিনের ঘটনাটা মনে করতে বলে। অ্যারিসুর আস্তে আস্তে স্মৃতি ফিরে আসে। সেদিন রাস্তার ওপরে সে, কারোবে এবং ছোটা আনন্দ করছিল। এ সময় আকাশে আতশবাজি দেখা যায়। তারা আতশবাজির দিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ গাড়ি এসে কারোবে এবং ছোটাকে উড়িয়ে দেয়। চোখের সামনে দুই প্রিয় বন্ধুর অ্যাক্সিডেন্ট দেখে অ্যারিসুর মেন্টাল কন্ডিশন ভেঙে পড়ে। সে ওদের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল, তাই তার নিজেরও বেঁচে থাকার ইচ্ছা চলে গিয়েছিল। এই জন্য সে নিজের মস্তিষ্কে এই হাস্যকর গেমগুলোকে তৈরি করেছিল। তাই বাস্তবে এই গেমগুলোর কোনো অস্তিত্বই নেই। ডাক্তার মীরা অ্যারিসুকে তার অতীত লাইফের কঠিন সময়গুলোকে মনে করিয়ে দেয়। যেমন অ্যারিসু অনাদর অবহেলায় মানুষ হয়েছে, সবসময় বাবার বকাঝকা খেয়েছে, তার নিজের লাইফে কোনো লক্ষ্য ছিল না, অ্যাকচুয়ালি তার বেঁচে থাকার কোনো কারণই নেই। এই বলে ডাক্তার মীরা তাকে প্রচণ্ড ইমোশনাল করে দেয়। অ্যারিসু ইমোশনাল এবং হতাশ হয়ে গেলে ডাক্তার মীরা তার দিকে দুটো ট্যাবলেট আর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, ট্যাবলেটগুলো খেয়ে নাও, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, এই গেমটাও ওভার হয়ে যাবে। অ্যারিসু তো মীরার বশে চলে গিয়েছিল, তবে উসাগি তখনও নিজের হুঁশে ছিল। এই গেমগুলো যদি অ্যারিসুর মনের কল্পনা হয়ে থাকে, তাহলে একই গেমের কল্পনা উসাগিও কিভাবে করলো? দুজনে তো আলাদা মানুষ, আলাদা সমস্যা, তাহলে একই গেমে তারা কিভাবে পার্টিসিপেট করলো? তাছাড়া গেম ওভারের কথাটা শুনে উসাগি বুঝতে পারে মীরা এখানে কোনো ট্রিক্স খেলছে, তাই সে ছুটে এসে অ্যারিসুকে বোঝানোর চেষ্টা করে সে যেন মীরার কথা না শোনে এবং ট্যাবলেটগুলো যেন না খায়। কিন্তু অ্যারিসু এতটাই হতাশ হয়ে পড়েছিল যে সে ট্যাবলেট এবং পানির গ্লাস হাতে তুলে নেয়। তখন অ্যারিসুকে প্রোটেক্ট করতে উসাগি তাকে ধাক্কা মারে, এতে ট্যাবলেট পড়ে যায় আর পানির কাচের গ্লাসটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবুও অ্যারিসুর হুঁশ ফেরে না, তাই উসাগি এবার কাচের টুকরো দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলে। অ্যারিসু তাকে কথা দিয়েছিল সে উসাগিকে সবসময় প্রোটেক্ট করবে। উসাগি অ্যারিসুকে বোঝানোর চেষ্টা করে মীরা তাদের ইলিউশনের মাঝে ফেলে দিয়েছে, এখন যেটা ঘটছে সেটা অ্যারিসুর ইলিউশন। কিন্তু মীরা অ্যারিসুর মস্তিষ্ককে পুরোপুরি কবজা করে ফেলেছিল। তবে উসাগিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে অ্যারিসুর হুঁশ ফিরে আসে। সে ট্যাবলেটগুলোর বদলে উসাগির হাত চেপে ধরে এবং বলে তারা একসাথে বাঁচতে চায়। এমনটা ঘটবে মীরা কল্পনাও করতে পারেনি। অবশেষে অ্যারিসুর মস্তিষ্কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে অ্যারিসু আর উসাগি বাস্তবে ফিরে আসে এবং নিজেদের গেম অ্যারেনাতে আবিষ্কার করে আসলে এতক্ষণ যা কিছু ঘটছিল সব অ্যারিসুর হ্যালুসিনেশন। এটা যেহেতু হার্ড গেম, তাই ছলনা, ধোঁকা, প্রতারণা এগুলোর মাধ্যমে গেমটা খেলা হয়। মীরা ছলনা করে অ্যারিসুকে একটু আগের ঘটনাগুলো কল্পনা করিয়েছিল। তখন যদি অ্যারিসু হাল ছেড়ে দিত এবং ট্যাবলেট দুটো খেয়ে নিত, তাহলে গেমটা ওভার হয়ে যেত। এই গেমের অর্থই হলো বেঁচে থাকার ইচ্ছা, আর মীরার কাজ হলো বেঁচে থাকার ইচ্ছাটা নষ্ট করা। কিন্তু মীরা অ্যারিসু এবং উসাগির ভালোবাসা এবং সহমর্মিতার কাছে হেরে যায়। তো এরপরে তারা তৃতীয় রাউন্ডের গেমটা খেলে। তৃতীয় রাউন্ডে মীরা জিতে যায়, কিন্তু এই জিতাতে কোনো লাভ নেই। গেমের আসল পয়েন্টেই মীরা অ্যারিসুর সংকল্পের কাছে হেরে গেছে, তাই লেজারের আঘাতে মীরাও মারা যায়। সেই সাথে কুইন অফ হার্টের গেমটাও কমপ্লিট হয়ে যায়। গেম কমপ্লিটের পরে পুরো আকাশ আতশবাজির ঝলকানিতে ছেয়ে যায়। পাশাপাশি সব জীবিত প্লেয়ারদের অভিনন্দন জানানো হয়। এছাড়া তাদেরকে দুটো অপশন দেওয়া হয়, তারা এখানকার নাগরিকত্ব নিতে চায় নাকি এই অফার প্রত্যাখ্যান করে আসল দুনিয়ায় ফিরতে চায়। আপাতত অ্যারিসু উসাগির পাশাপাশি খাবিখা অবস্থায় আগুনি, হেইয়া, কুইনা, চিশিয়া, নিরাগি এবং জ্যাকব হার্টে জেতা দুজন প্লেয়ার বেঁচে ছিল। এছাড়া হয়তো অন্যান্য জায়গাতে আরও অনেক প্লেয়ার বেঁচে থাকতেও পারে, তাদেরকেও হয়তো সেম অপশন দেওয়া হয়েছে। আপাতত এখানে জ্যাকব হার্টের সেই প্লেয়ার দুজন বাদে বাকি সবাই নাগরিকত্ব প্রত্যাখ্যান করে এবং আসল দুনিয়ায় ফিরে যেতে চায়। যারা এই জগতে নাগরিকত্ব নেবে তারা পরবর্তীতে ফেস কার্ডের গেম মাস্টার হিসেবে খেলা চালাবে। যেমনটা কিং অফ ক্লাবসের কিউমা, সিতারা, উটা, মাকি এবং গোকেন এখানকার নাগরিক ছিল। এছাড়াও অন্যান্য ফেস কার্ডের গেমে যারা প্লেয়ারদের বিপক্ষে খেলেছিল ওরা সবাই এখানকার নাগরিক ছিল, কারণ গেম কমপ্লিটের পরে তাদেরও দুটো অপশন দেওয়া হয়েছিল।
তবে তারা আসল দুনিয়ায় ফেরত না গিয়ে এখানকার নাগরিকত্ব গ্রহণ করেছিল। যাই হোক, এখন কথা হলো আসল দুনিয়া আর এই দুনিয়ার মাঝের রহস্যটা কি, আর ওরা এখানে পৌঁছলেই বা কিভাবে? এই উত্তর জানতে আমাদের ওই দিনের ঘটনায় ফিরে যেতে হবে, যেদিন আকাশে সবাই আতশবাজি দেখেছিল। আসলে ওই দিন আকাশে আতশবাজি না, বরং একটা উল্কাপাত দেখা গিয়েছিল। সেদিন এই শহরের ওপরে একটা উল্কাপিণ্ড এসে পড়ে, ফলে 10 কিলোমিটার জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। আর এতদিন এই গেমে যতগুলো পার্টিসিপেন্টদের দেখা গিয়েছে, ওরা সবাই এই দুর্ঘটনার ভিকটিম। অ্যারিসুও এই সময় বন্ধুদের সাথে ওখানেই ছিল। উদ্ধারকারী দল অ্যারিসুকে উদ্ধারের সময় দেখে প্রায় 1 মিনিটের জন্য অ্যারিসুর হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আর এই 1 মিনিট সে ছিল জীবন মৃত্যুর মাঝামাঝিতে, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে অ্যারিসু এই 1 মিনিট সময়কাল জীবন মৃত্যুর মাঝামাঝি বর্ডারল্যান্ডে কাটিয়েছে। আর ইউনিভার্সে যেহেতু বিভিন্ন স্পেসের টাইমলাইন আলাদা হয়, তাই দুনিয়ায় এটা 1 মিনিট সময়কাল হলেও বর্ডারল্যান্ডে সেটা দীর্ঘ সময়কালের ব্যাপার ছিল। অ্যারিসুর মতো সেম ঘটনা ঘটেছিল বাকিদের ক্ষেত্রেও। যারা বর্ডারল্যান্ডের গেমে মরে গেছে তারা বাস্তবেও মরে গেছে, আর যারা গেমে জিতেছে তারা বাস্তব জগতে ফিরে এসেছে। যাই হোক, গেম কমপ্লিটের পরে অ্যারিসু বাস্তব দুনিয়ায় ফিরে আসে এবং অবশেষে তার জ্ঞান ফেরে। হাসপাতালে বেডে শুয়ে সে পাশে নিজের ভাইকে দেখতে পায়। অ্যারিসু ভাবত তার ভাই এবং বাবা তাকে কখনো কেয়ার করে না, তবে অ্যাক্সিডেন্টের পরে দুজনে অ্যারিসুর যত্নের কোনো ত্রুটি রাখেনি। অ্যারিসু বুঝতে পারে সবাই তাকে অনেক ভালোবাসে। এদিকে একই হাসপাতালের আরেকটা কেবিনে চিশিয়া নিরাগী ভর্তি ছিল, তাদেরও জ্ঞান ফিরে এসেছে। চিশিয়া বাস্তব জীবনে নিজেও একজন ডাক্তার ছিল, তাই সে বুঝতে পারে কার্ডিয়াক অ্যারেস্টের জন্য তারও 1 মিনিটের জন্য হার্ট ব্লক হয়ে গিয়েছিল। সেম ঘটনা নিরাগীর সাথেও ঘটেছিল। অন্যদিকে হেইয়া হুইল চেয়ারে বসে হাসপাতালের ভেতরে ঘুরছিল। উল্কাপাতের ঘটনায় তার একটা পা কেটে ফেলা লেগেছে। আসলে বাস্তব জীবনে তাদের যেসব অঙ্গে আঘাত পেয়েছে, গেমের ভেতরেও তাদের সেসব অঙ্গই ক্ষতিগ্রস্ত হয়েছে। হেইয়া আইসিইউ সেকশন পার করার সময়ে ভেতরে আগুনিকে দেখতে পায়। আগুনি মুমূর্ষু অবস্থায় ছিল। একজন নার্স হেইয়াকে জিজ্ঞেস করে সে আগুনিকে চিনে কিনা। হেইয়া জানায় সে আগুনিকে চেনে না। আসলে এরা সবাই একসাথে ওই 1 মিনিট বর্ডার লাইনে কাটিয়েছিল, তাই তাদের একে অপরকে চেনা চেনা লাগছিল। কিন্তু সেই স্মৃতি মুছে যাওয়ায় তারা কেউ কাউকে স্পষ্টভাবে চিনতে পারছিল না। যাই হোক, এদিকে কুইনারও জ্ঞান ফিরে আসে। তার সাথেও সেম ঘটনা ঘটেছিল। সুস্থ হয়ে কেবিন থেকে বের হতেই সে নিজের বাবা মাকে দেখতে পায়। ট্রান্সজেন্ডার হবার পরে বাবা তাকে ত্যায্য করে দিয়েছিল, তবে দুর্ঘটনার পরে তার লাইফ চেঞ্জ হয়ে গেছে। বাবা মা দুজনে আবারও কুইনাকে আগলে নেয়। অন্যদিকে অ্যারিসু বেড থেকে নেমে কেবিনের বাইরে এসে পানি নিচ্ছিল, তখন তার সাথে উসাগির দেখা হয়ে যায়। দুজনেরই একে অপরকে চেনা চেনা লাগছিল, কিন্তু কেউ কাউকে স্পষ্টভাবে চিনে উঠতে পারছিল না। শুধু মনে হচ্ছিল তাদের আগেও দেখা হয়েছে। দুজনে ক্যাজুয়াল কথাবার্তা বলতে বলতে দুজনের মাঝেই বেশ ভালো ভাব জমে ওঠে। এরপরে দুজনে গার্ডেনে হাঁটতে চলে যায়। গার্ডেনে একটা টেবিলে অনেকগুলো তাস রাখা ছিল। বাতাসে সবগুলো তাস উড়ে গেলেও একটা জোকারের কার্ড রয়ে যায়। তবে কি বর্ডারল্যান্ডের খেলা এখনো শেষ হয়নি? আমরা কিন্তু এখনো জানতে পারিনি বর্ডারল্যান্ডের গেমগুলো কে নিয়ন্ত্রণ করছিল, কারণ মীরাও তো লাস্টে মারা যায়। তবে কি এই জোকার কার্ড নতুন কোনো রহস্যের ইঙ্গিত করছে? বেঁচে ফেরা প্লেয়ারদের ওপরে কি আবারও বর্ডারল্যান্ডের প্রভাব পড়বে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিরিজের সিজন 3 জন্য। আপনাদের পর্যাপ্ত সাড়া পেলে আমরা সিজন 3 এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব, তাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।